আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। গল্পটি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। প্লিজ মালিক, আমাকে ছেড়ে দেন। কেউ যদি একবার দেখে নেয় তাহলে আমার কলঙ্ক ছড়িয়ে পড়বে আর এই বাসা থেকে আমাকে তাড়িয়ে দেবে আর আমার চাকরিটা চলে যাবে। প্লিজ মালিক, আমার সাথে এরকম করবেন না। ছোট মালিক, আমি এতদিন ধরে যে তোকে বলেছি আমি সত্যি তোকে ভালোবাসি আর তুই রাজি হলে আমি তোকে বিয়ে করতে চাই, বাসার সবাইকে বলবো। আর তুই রাজি হচ্ছিস না কিসের জন্য? দেখেন মালিক, আপনি বোঝার চেষ্টা করেন, আমাদের এরকম সম্পর্ক কেউ মেনে নেবে না। তাই প্লিজ আমাকে যেতে দেন। না, তোকে তো ছেড়ে দেওয়ার জন্য আমি আজকে এখানে নিয়ে আসিনি। আজকে বাসায় কেউ নেই, আজকে তো সর্বনাশ করেই ছাড়বো। প্লিজ এরকম কোনো কিছু করবেন না মালিক। দেখেন মালিক, আমাকে আল্লাহ আমার স্বামীর জন্য তৈরি করেছে। প্লিজ মালিক, আমাকে কলঙ্কিত করবেন না। কিন্তু আদনান আফরিনের কথায় কান না দিয়ে আফরিনকে এক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল আর আদনানের দেহটা আফরিনের দেহের উপর এলিয়ে দিল। আফরিন ব্যথা সহ্য করতে না পেরে কুকিয়ে উঠল আর আদনানকে কাকতি মিনতি করতে লাগলো যাতে করে আদনান আফরিনকে ছেড়ে দেয় আর আফরিন তার ইজ্জত নিয়ে এখান থেকে চলে যেতে পারে। কিন্তু আদনান তার কোনো কথায় কান দিচ্ছে না। তার মতিগতি অন্যরকম। রুমে ক্যামেরা সেট করে রেখেছে, আজকে সে ভিডিও ধারণ করবে। আফরিন আদনানের অত্যাচারগুলো সহ্য করতে পারছে না। এই প্রথম কোনো পুরুষ তাকে এভাবে স্পর্শ করছে, আর তাও এমন জায়গায় স্পর্শ করছে যেটা সে কখনো কল্পনা করতে পারছে না। শেষ পর্যন্ত আফরিন আদনানের কাছে হার মেনে নিল আর আদনান তার দেহের খোরাক মিটিয়ে নিল। আফরিন দেহ পেয়ে আদনান যখন আফরিনকে ছেড়ে দিল, আফরিন তখন অনেক জোরে জোরে কান্না করতে লাগলো আর আদনান তাকে একটা ধমক দিয়ে থামিয়ে দিল। একদম ন্যাকামি কান্না করবে না, বুঝেছিস? আর আমার চোখের সামনে একদম কান্না করবে না, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে ছেড়ে দিব। আফরিন কোনো কথা বলতে পারছে না ভয় পেয়ে। আর আদনান এমনিতে অনেক খ্যাপাটে একটা অভ্যাস আছে, যে একটা কিছু বললে সেটা করেই ছাড়বে। আর আফরিন এখানে অনেক দিন যাবত আছে, তাই তার ধারণা আছে আদনানের ব্যবহারগুলো সম্পর্কে। সে খুব ভালোভাবে জানে। তারপর আদনান ক্যামেরাটা বের করে ভিডিও ফুটেজ একটু আফরিনকে দেখিয়ে দিল আর আফরিন সেটা দেখে তার ভেতরটা একদম ফেটে গেল। এটা কি হলো? এখন আফরিন আর বেঁচে থাকার ইচ্ছা নেই, এখন আফরিনের মরে যাওয়ার ইচ্ছা করছে। প্লিজ আপনি ভিডিওটা ডিলিট করে দেন। প্লিজ প্লিজ, আপনি আমার জীবন নিয়ে খেলা করবেন না। প্লিজ ভিডিওটা আপনি ডিলিট করেন। ডিলিট করব, তবে একটা শর্ত আছে, আমাকে তোকে বিয়ে করতে হবে আর আমরা এখনই সেটা করে আসব। আপনার মাথা ঠিক আছে? আপনি সব কি বলছেন? আমি এরকম কিছু করতে পারবো না, ঠিক আছে? তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু এই ভিডিওটা ফেসবুক থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সবখানে শেয়ার করে দিব। না প্লিজ এরকম কিছু করবেন না, তাহলে আমার জীবন তো যাবেই, সাথে আমার বাবা মাকে সমাজের নানা ধরনের কথা শুনতে হবে। প্লিজ এরকমটা করবেন না, আপনার হাতে পায়ে ধরি প্লিজ। যদি এরকম কোনো কিছু হয় তাহলে তো খুব ভালো, কারণ তুই যদি আমার না হতে পারিস তাহলে তুই কারো হতে পারবি না। আফরিন আর একটা কথা বলতে পারল না। এখন সে মুখ বুজে সবকিছু সহ্য করে নিতে বাধ্য হচ্ছে, কারণ মুখ বুজে সহ্য না করে নিলে তার জীবন তো শেষ হয়ে যাবে, সাথে তার বাবা মায়ের জীবনটাও অকালে মৃত্যুর যন্ত্রণা পেতে থাকবে। না মরেও তাদেরকে মৃত্যুর যন্ত্রণা পেতে হবে প্রতিনিয়ত। সমাজের নানা ধরনের কটূক্তি শুনতে হবে। তা থেকে এখন আদনান সাহেব যেটা বলতে চায় সেটাই আফরিনকে মেনে নিতে হবে মুখ বুজে, তার যতই কষ্ট হোক। আর আফরিন ভালো করে জানে এখন এখান থেকে তার সুখের দিন শেষ, কষ্টের দিন শুরু। কারণ আদনানের বাবা মা কখনো এটা মেনে নেবে না। আর আদনান যে কি করবে সেটা এখন থেকে বুঝতে পারছে। তার সাথে যে কি করবে আদনান, আর কি ব্যবহার যে করবে। হ্যালো দীপ, তুই কোথায়? তুই তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে আমাদের আড্ডাখানায় চলে আয়, আজকে আমি বিয়ে করছি, বাসায় না জানিয়ে। আর এ কথা যেন কেউ জানতে না পারে। কি বলছিস সেসব? মাথা ঠিক আছে তোর? আর বাসায় না জেনে বিয়ে করার কি আছে? আঙ্কেল আন্টি তো চাচ্ছে তোকে বিয়ে দিতে, তাহলে তুই বাসায় না জানিয়ে বিয়ে করবি কিসের জন্য? তোকে এত বেশি বুঝতে হবে না, তোকে যেটা বলেছি সেটা কর। আর শরীফ কোথায়? শরীফকে নিয়ে তাড়াতাড়ি অফিসে চলে আয়। 2 জন সাক্ষী লাগবে আর উকিল লাগবে একজন, সেটা আমি ম্যানেজ করব। এখন তুই আর শরীফ তাড়াতাড়ি কাজী অফিসে চলে আয়। তুই কি পাগল হয়েছিস? কি বলছিস? আঙ্কেল আন্টিকে না জানিয়ে তুই যদি বিয়ে করিস, আর এটা তো ছেলে খেলা না, বা যখন যেটা চাইলাম সেটাই করলাম, এরকম তো কিছু না, তাই তো? তাহলে এরকম পাগলামি করছিস কেন? আঙ্কেল আন্টির বিরুদ্ধে গিয়ে বিয়ে করবি তোরা? তারা কি মেনে নেবে? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুই আমাকে সাহায্য করবি না, সেটা আমি খুব ভালো করে জানি। তোকে আমার ফোন দেওয়াই ভুল হয়েছে, তুই থাক, তোকে আসতে হবে না। আচ্ছা আমি বের হচ্ছি আর শরীফকে নিয়ে যাচ্ছি। আর একটা বার ভেবে দেখো, আমি অনেক ভেবেচিন্তে তারপরে ডিসিশন নিয়েছি। তুই যদি আসতে পারিস তোর শরীফকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়।
আমি এখন শরীফকে ফোন দিতে পারবো না, কারণ শরীফকে ফোন দিলে শরীফ সবাইকে সবকিছু আগে থেকে বলে দিবে। তাই আমি শরীফকে ফোন দিচ্ছি না। তুই শরীফকে যে কোনো একটা কিছু বলে ম্যানেজ করে তাড়াতাড়ি নিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু কন্ট্রোল করছি, তোকে এটা নিয়ে বেশি কিছু ভাবতে হবে না। আমি সব কিছু ম্যানেজ করে তারপর শরীফকে নিয়ে যাচ্ছি। তুই কাজী অফিসে চলে আয়, আমিও যাচ্ছি। তারপর আদনান আফরিনকে নিয়ে গাড়িতে করে কাজী অফিসের সামনে চলে আসলো। আর এদিকে দীপ্ত শরীফকে তালবাহানা দিয়ে কাজী অফিসে নিয়ে আসলো। দীপ্তকে বলল না যে আদনান বিয়ে করবে। দীপ্ত শরীফকে বলেছে যে দীপ্তর একটা খুব কাছের বন্ধুর বিয়ে করতে যাচ্ছে, তাই সেখানে একটু যেতে হবে। আর একা সেখানে যাওয়াটা কেমন হয়ে যায়, তাই তাদেরকে ইনভাইট করেছে। ভরপুর খাওয়া দাওয়া হবে। আর শরীফ বিয়ের কথা শুনে তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে আসলো। তারপর দীপ্ত আর শরীফ এসে কাজী অফিসের সামনে উপস্থিত হলো। শরীফ কাজী অফিস দেখে একটু অবাক হলো, কারণ দীপ্ত তো বলেছিল যে বাসায় যাবে তারা, এখন কাজী অফিসে কি করে? শরীফ ভেবে নিল হয়তো কাজী অফিসে এখন বিয়ে হবে, তারপর সোজা বাসায় গিয়ে ভরপুর খাওয়া দাওয়া হবে। তার জন্য সে হাসি মুখে দীপ্তকে জড়িয়ে ধরে, ধন্যবাদ বন্ধু, এত সুন্দর একটা বিয়ের আয়োজনে আমাকে নিয়ে আসার জন্য। দীপ্ত কোনো কথা না বলে চুপচাপ মুচকি হাসি দিয়ে শরীফকে নিয়ে ভিতরে চলে আসলো। আর শরীফ যখন ভেতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করে আদনানকে দেখে অবাক হয়ে গেল আর অনেকটা চমকে গেল। কিরে আদনান, তুই এখানে কি করছিস? আর আফরিন এখানে কি করে? আমি এখন বিয়ে করতে যাচ্ছি আফরিনকে। তোদের কোনো সমস্যা আছে? কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এরকম একটা কাজের মেয়েকে তুই বিয়ে করবি? তোর মাথা কি ঠিক আছে? আঙ্কেল আন্টি জানতে পারলে কি হবে? দেখ, বেশি জ্ঞান দিতে আসবি না। এখন আমি যেটা বলছি সেটা শুনবি নাকি শুনবি না সেটা আমি এখন বুঝতে পারছি না, বাট আমি এখন যেটা করছি আমাকে করতে দিবি, বেশি কথা বলবি না। আচ্ছা, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আফরিন, তোমাকে বলছি, তুমি কোন হিসেবে একজন বাড়ির কাজের মেয়ে হয়ে মালিককে বিয়ে করতে চাও? তোমাকে কি আঙ্কেল আন্টি মেনে নেবে? তুমি কি অবুঝ? তুমি কি বুঝতে পারো না এসব? দেখেন, আপনি এত বড় বড় কথা বলতে পারেন না। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছি, আর আদনান বলেছে যে বাসায় ম্যানেজ করতে পারবে, তাই আমি রাজি হয়েছি। আমি বুঝতে পেরেছি তোমার টাকার লোভ ধরে ফেলেছে বেশি, তার জন্য মালিকের ছেলেকে পটিয়ে বিয়ে করে নিচ্ছ, তাই না? যাতে তার সাথে সারা জীবন খুব সুখে থাকতে পারো। আপনি যেটা ভাবছেন বা বলছেন ঠিক বলেছেন। আমি টাকার জন্য বিয়েটা করছি। টাকা ছাড়া এই দুনিয়াতে কি আছে বলেন? টাকাই তো সব কিছু। আচ্ছা, তোমার টাকা লাগবে? বলো, আমি তোমাকে টাকা দেব। তাও আদনানকে বিয়ে করা থেকে বিরত থাকো। তোমাকে আমি টাকা দিচ্ছি, তোমার যত টাকা লাগে তুমি নিয়ে চলে যাবে এখান থেকে অনেক দূরে। দেখ শরীফ, তোকে এখানে যা করার জন্য আনা হয়েছে তুই সেটা কর, আর এর থেকে বেশি কোনো কথা বলবি না। আর এত টাকার গরম দেখাতে আসবি না আমার সামনে, ঠিক আছে? তোমার যেটা মনে যাচ্ছে সেটা করো। আমি আর কি বলবো তোকে? আমার আর কিচ্ছু বলার নেই। দেখেন, এখন অনেক কথা শুরু হয়েছে আমাকে নিয়ে, আর যখন প্রকাশ পাবে তখন বিষয়টা কেমন হবে বুঝতে পারছেন? আমাকে বিয়ে না করলেই মনে হয় ভালো হবে। আপনার জন্য একদম ও মুখে কষ্টেপ লাগিয়ে দেব। যদি আর একটা কথা আমার মুখের উপর বলেছ তাহলে কিন্তু মোটেও ভালো হবে না তোমার সাথে। কি করবেন? মেরে ফেলবেন? তাহলে মেরে ফেলেন, আমি তো তাও আমার মনের ভাব প্রকাশ করে যাব। আপনি হয়তো আপনার ভালো মন্দ বুঝতে পারেন না, কারণ আপনি অনেক বড় লোকের ছেলে। আপনার কখনো টাকার অভাব হয় না, বা আপনি কোনো কিছুর অভাব বুঝতে পারেন না। আমরা গরিব মানুষ, আমরা সব কিছুর অভাব বুঝতে পারি। তোমার লেকচার আমি বাসায় গিয়ে শুনছি। এখানে যদি আর একটা লেকচার দিয়েছ তাহলে কিন্তু তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো, তারপর তোমার বাবাকে পুঁতে ফেলবো। এতক্ষণে শরীফ আর দীপ্ত বুঝতে পারল যে আদনান জোরপূর্বক আফরিনকে বিয়ে করছে। এখানে আফরিনের কোনো দোষ নেই। তারপর শরীফ আফরিনের দিকে ভীতু চোখে দৃষ্টিতে তাকালো এবং ইশারায় ক্ষমা চেয়ে নিল। আর আফরিন ছলছল চোখে নিচের দিকে তাকিয়ে রইল। কি বলবে এখানে? নিরুপায় কোনো কথা বলতে পারবে না। তারপর কাজী সাহেব বিয়ের যথারীতি অনুযায়ী কার্যক্রম শুরু করে দিল এবং সুন্দরভাবে কার্যক্রম শেষ করে দিল। আর এখন থেকে আদনান এবং আফরিন দুজনেই বৈধভাবে স্বামী স্ত্রী। এক পলকে সবকিছু পাল্টে গেল। আর শরীফ দীপ্ত এই বিয়ে সাক্ষী হয়ে রইল। শরীফ আর দীপ্ত আদনানের আর আফরিনের বাসায় পৌঁছে দিল। আর বাসায় এসে দেখে যে বাসায় এখনও কেউ ফিরে আসেনি। তাই দীপ্ত আর শরীফকে কিছু টাকা দিয়ে দিল আদনান, আর বলল যে তারা গিয়ে পার্টির আয়োজন করতে। একটু পর আদনান যাবে সেখানে। বাসায় লোকজন চলে আসলে দীপ্ত আর শরীফ সেখান থেকে চলে গেল। আদনান কিছু বলল না, কারণ জানাই যে আদনান ইচ্ছাকৃতভাবে বিয়েটা করেছে, আর আফরিনের এখানে কোনো দোষ নেই। এখানে আফরিনকে কোনো কিছু বলা তাদের জন্য বোকামি মনে হবে, তাই তারা চুপচাপ চলে গেল। দীপ্ত আর শরীফ চলে যাওয়ার পর আদনান হুট করে আফরিনকে কোলে তুলে নিল এবং নিজের রুমের উদ্দেশ্যে রওনা দিল। আফরিনকে নিয়ে যাচ্ছে আর আফরিনের ভেতরটা শুকিয়ে যাচ্ছে। এবার না জানি কোন ধরনের অত্যাচার তাকে সহ্য করতে হয়। আপনি আমাকে এভাবে অত্যাচার করছেন কিসের জন্য? আমার ভুল কোথায়? তোকে বলেছিলাম না আমার থেকে খারাপ তোর জীবনে কেউ আসবে না? দেখ, আমি তোর জীবনে এসে গেছি, এবার তোর দেখ কি অবস্থা করি। প্লিজ ছোট সাহেব, দেখেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, আমি বাসায় যাব। আমার এখানে ভয় লাগছে। তোকে কি বাসায় যাওয়ার জন্য বিয়ে করেছি? তুই এখন আমার গোলাম হয়ে থাকবি।
আমি যেটা বলবো সেটা করবি, আর একটা যদি কথা বলেছিস তাহলে তোকে এখন এমন পেটান পেটাবো। আপনি কেন আমার সাথে এরকম করছেন? প্লিজ আমাকে যেতে দিন, আমার খুব খারাপ লাগছে, ব্যথা লাগছে। আফরিন মাত্র কথাটা বলা শেষ করলো, আর সাথে সাথে আদনান আফরিনের মুখ চেপে ধরল তার হাত দিয়ে। আফরিন শুধু শব্দ করতে পারছে, শব্দ হচ্ছে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এদিকে আদনান হিংস্রতার সাথে আফরিনের দেহের উপর ঝাঁপিয়ে পড়ল, আর তার দাঁত দিয়ে আফরিনের গায়ে ক্ষত বিক্ষত করতে লাগলো, আর তার হাত দিয়ে আফরিনের গায়ে কিছু জায়গা এমনভাবে দাগ কাটলো যাতে আফরিন ব্যথা পেয়ে কান্না করে দিল। কিন্তু সেদিকে আদনানের কোনো খেয়াল নেই। তোকে এত করে বলেছিলাম তুই আমাকে সুন্দরভাবে বিয়ে কর, তাহলে আজকে তোকে এত কষ্ট পেতে হতো না। তুই যত কষ্ট আমাকে দিয়েছিস প্রতিটা কষ্টের মাসুল তোকে দিতে হবে। আজকের পর থেকে সারা জীবন আর নিজেকে সবসময় প্রস্তুত রাখবে। যখন যেটা লাগবে আমি তোর থেকে তখন সেটাই নিয়ে নিব, বুঝেছিস? আপনি আমাকে এত অত্যাচার করবেন না, তার থেকে আমাকে মেরে ফেলুন প্লিজ। এত তাড়াতাড়ি মরে যাওয়ার ইচ্ছা? তোকে আমি কি বলেছিলাম? তখন কেমন দেমাগ দেখিয়েছিলি যে আমি তোকে কিছু করতে পারবো না। দেখেন ছোট মালিক, আমরা গরিব মানুষ, আপনারা শুধু আমাদের অত্যাচার করতে পারবেন, তাছাড়া কোনো কিচ্ছু করতে পারবেন না। বুঝতে পেরেছি, এরকম ইমোশনাল ডায়লগ আমার সামনে মারবি না। যা এখন এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়, আমার খুব মাথা ব্যথা করছে। ছোট মালিক, আমাকে বাসায় যেতে দেন, আমি কোনো কাজ করতে পারবো না এখন। তোকে বলেছি না আজকের পর থেকে তোর এটাই বাড়ি, আর তোর বাসা যাওয়া হবে না। আজকের পর থেকে তুই ভুলে যা তোর কোনো বাসা আছে এই বাসা ছাড়া। কেন আমার সাথে এরকম করছেন আমি বুঝতে পারছি না। আমি কি ভুল করেছি? তুই যদি আর একবার আমার মুখের উপর তর্ক করেছিস, তোকে যে আমি কি করে ফেলবো আমি বুঝতে পারছি না। তোকে যেটা বলেছি তুই সেটা কর, এক কাপ কফি বানিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। আফরিন সেখানে একটা কথা বলার সাহস পেল না। আফরিন খুব ভালো করে জানে আদনান রেগে গেলে তার মাথা ঠিক থাকে না, কখন কি করবে আফরিন সেটা খুব ভালো করে জানে। তাই নিজের কষ্ট হলেও আদনানের কথা মেনে চলতে লাগলো। আর সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আদনান তাকে কেন বিয়ে করে নিয়ে আসলো। আফরিন চুপচাপ থাকলো আর তার কথা মতো সবকিছু করছে। হুট করে বাসার কলিং বেল বেজে উঠল, তার মানে বাসার সবাই চলে এসেছে। এটা ভেবে আফরিন খুব খুশি হলো যে এখন অন্তত এই মানুষটা তার দানবের মতো অত্যাচার তাকে সহ্য করতে হবে না। আফরিন দৌড়ে গিয়ে মেইন ডোর খুলে দিল। খুলে দিয়ে দেখে সবাই হাসি মুখে বাসার ভেতর প্রবেশ করছে। আর আফরিনের অবস্থা দেখে সবাই 1 মিনিটে সেখানে চুপচাপ হয়ে গেল, কারণ আফরিনের কাপড় ঠিক ছিল না। যে কেউ দেখলে আফরিনকে সন্দেহ করবে। আফরিন এতটাই ব্যস্ত ছিল যে তার নিজের দিকে তাকানোর হুঁশ ছিল না, যার জন্য সে বুঝতে পারেনি যে তার শরীরে কি আছে আর কি নেই। আফরিন নিজের দিকে তাকিয়ে অবাক হলো, আর সেখানে লজ্জা পেয়ে যেতে ধরলেই তার মালকিন মানে আদনানের মা তাকে দাঁড় করিয়ে দিল। কি অবস্থা তোমার শরীরের? তোমার কি হয়েছে? আর তোমাকে দেখে এরকম লাগছে কেন? কিছু না বেগম সাহেবা, আমি এখন একটু রুমে যাই, একটু পরে কথা বলি। তুমি ভালো করে জানো আমি তোমাকে আমার মেয়ের মতো দেখি, তাই আমার থেকে কোনো কিছু লুকানোর কোনো দরকার নেই। কি হয়েছে আমায় বলো। কই কিছু না তো। আমার আবার কি হলো? আর বাসায় তো কোনো কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। সব দেখতেই পাচ্ছেন আপনি, বাসায় সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তোমার সব কিছু ঠিকঠাক নেই। তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার কি হয়েছে বলো। আর তোমরা এখানে কি নাটক দেখছো? যে যার রুমে যাও, ফ্রেশ হয়ে যে যার কাজে লেগে যাও। আরিফা চৌধুরীর কথা শুনে সবাই সেখানে একটু দাঁড়িয়ে থাকলো না, কারণ আরিফা চৌধুরীকে বাসার সবাই ভয় পায়, শুধু আদনান ছাড়া। আরিফা চৌধুরীর রাগ একমাত্র আদনানই কন্ট্রোল করতে পারে, তাছাড়া আরিফা চৌধুরীর রাগ কেউ কন্ট্রোল করতে পারে না। তাই সেখান থেকে সবাই চলে গেল। তারপর আরিফা চৌধুরী আফরিনকে ডাক দিয়ে একটা রুমের ভেতরে নিয়ে গেল, কারণ সবাই বুঝতে পারছে সেখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, আর তার শরীরের অনেক দাগ ছিল। আরিফা চৌধুরী সবার সামনে সেগুলো বলতে চাচ্ছিল না, আফরিনের খারাপ লাগবে। তাই আরিফা চৌধুরী বুদ্ধি খাটিয়ে সবাইকে তাড়িয়ে দিয়ে একটা রুমের ভেতর নিয়ে আসলো আফরিনকে। আচ্ছা মা, আমাকে সবকিছু খুলে বল। আমি তো তোমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করিনি, তোমাকে তো আমার মেয়ের মতো স্নেহ করি, তাহলে তুমি এরকম করছো কেন? কি হয়েছে? বাসায় কি কিছু হয়েছে? আমাকে খুলে বলো। বলছি তো বেগম সাহেবা, কিছুই হয়নি আমার। তুমি আমার থেকে সবকিছু লুকিয়ে রাখতে পারবে না, কারণ তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, তোমাকে দেখলেই সবাই বুঝতে পারবে। আর আদনান কোথায়? আদনান সাহেব নিজের রুমেই আছে, আর আমি কাজ করছিলাম, তাই হয়তো আমার শরীরের কাপড় ঠিক ছিল না, ঘর মোছামুছি করছিলাম তো। তাহলে তোমার শরীরে এই দাগগুলো আসলো কোথা থেকে সেটা আমাকে বলো। দেখো, আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি তোমার কি করব, মেরে ফেলবো নাকি খুন করে ফেলবো কাউকে টাকা দিয়ে। কোনটা? তুই এখানে কি করিস? আর এভাবে কথা বলছিস কি জন্য আমার সাথে? দেখো মা, তুমি বাইরে থেকে এসেছো, এখন অনেক ক্লান্ত, তুমি এসব নিয়ে তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, আমি দেখে নিব কি হয়েছে না হয়েছে। তুমি যাও, রেস্ট করো। বেয়াদব ছেলে, তুই যেটা করেছিস মেয়েটাকে, আর আমি এটা তোর কাছে কখনো আশা করিনি। আমি এরকম একটা কলঙ্কিত ছেলের মা,
আমি কোনো অবৈধ কাজ করিনি, আমি ওকে বিয়ে করে নিয়েছি। এবার হয়েছে? আর আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কথা বললে কিন্তু আমি তাকে খুন করে ফেলবো। কি বলছিস এসব তুই? তোর বাবা শুনলে কি তোকে এই পৃথিবীর বুকে রাখবে? একটা কাজের মেয়েকে তুই বিয়ে করছিস, তোর লজ্জা করে না এটা বড় গলায় বলতে? দেখো মা, আমি তোমাদেরকে আগেই বলে রেখেছি, আমার পার্সোনাল লাইফে তোমরা কোনো হস্তক্ষেপ করবে না। তোমরা আমাকে জন্ম দিয়েছ আর আমাকে লালিত পালিত করেছো, ঠিক আছে, সব কিছু বুঝেছি, কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমরা কোনো কথা বলবে না। আমি তোমাদের সন্তান হিসেবে মা বাবার ওপর যেটা বড় দায়িত্ব থাকে পালন করব, কিন্তু আমার পার্সোনাল জীবন দিয়ে তোমরা প্লিজ কেউ কোনো কথা বলবা না, ঠিক আছে? তুই যেটা ভালো মনে করিস সেটাই করছিস। এখন আমার যেটা ভালো মনে হবে আমিও সেই ডিসিশনটাই নেব, মাথায় রাখিস। কথাটা বলে আরিফা চৌধুরী সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না, সেখান থেকে হন করে চলে গেল। আর এদিকে আদনান একটা ডেভিল মার্কা হাসি দিয়ে আফরিনকে কোলে তুলে নিল, আর আফরিনকে কোলে তুলে নিয়ে আফরিনের কপালে চুমু দিল। এখন সে বুঝতে পারছে আবার তার উপর অত্যাচার হবে। আফরিন নিঃশব্দে কান্না করে যাচ্ছে, সে বের হয়ে যেতে পারছে না, তার ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারছে না। এতদিন শুধু এমনিতেই আদনান তাকে একটু ডিস্টার্ব করত, বলতো যে তোকে বিয়ে করবে, তুই আমার সাথে প্রেম কর, এসব আজে বাজে কথা বলতো। আফরিন মনে করতো যে বড়লোকের ছেলে হয়তো একটু উচ্ছৃঙ্খল, তাই সে সবকিছু মেনে নিতে হবে। কিন্তু হঠাৎ করে আজকে যেটা করলো আদনান, সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না আফরিন। আদনান আফরিনকে নিয়ে এসে বিছানার ওপর রেখে দিল। আফরিন তো ভয়ে শেষ, না জানি আবার হায়নার মতো তার উপর অত্যাচার শুরু হয়ে যায়। কিন্তু আফরিনের চিন্তাভাবনা ভুল প্রমাণ করে দিয়ে আদনান তার ওয়ার্ড্রপ থেকে একটা মলম বের করলো, আর সে মলম বের করে আফরিনের গায়ে যে ক্ষতগুলো ছিল সেখানে মলম লাগিয়ে দিতে লাগলো। যেখানে একটু বেশি আঁচড় লেগেছে, মানে রক্ত বের হয়েছে, সেখানে মলম লাগাতে আফরিন কেঁপে উঠল, আর আদনান সেখানে ফু দিচ্ছে যাতে করে ব্যথাটা বা মলমের ঝাঁজটা বেশি না লাগে। তার জন্য মলম দেওয়া শেষ করে আদনান রুমে এক মুহূর্ত অপেক্ষা করল না, বাইরে চলে আসলো। কিরে দীপ্ত, কোথায় আছিস? তোদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তোমাদেরকে কি বললাম মাত্র? চুপচাপ করে আছিস কেন? কেউ ফোন দিচ্ছিস না? এই তো বাসায় আসলাম রে, গোসল করতে খুব ক্লান্ত লাগছিল, তো তাই ভাবলাম যে গোসল করে বের হয়ে যাব, তারপর তোকে ফোন করব। তাহলে তুই এখন বাসায় আছিস, গোসল করছিস নাকি? এখনও গোসল না করে চুপচাপ শুয়ে আছিস? কোনটা? এই তো মাত্র গোসলে যাব, তুই ফোন করলি, আর ফোনটা তাড়াতাড়ি রিসিভ না করলে তো আবার যত কাহিনী শুরু হতে তোর তো সহ্য হবে না। আচ্ছা তাড়াতাড়ি বের হয়ে আয়, আমি তাড়াতাড়ি সব কিছু শেষ করতে চাচ্ছি, বুঝেছিস? বেশি সময় নেব না। আচ্ছা তুই শরীফকে ফোন দিয়ে সেখানে ডেকে নিয়ে নে, আর আমি এদিকে খুব তাড়াতাড়ি শেষ করে যাচ্ছি, বেশি সময় নেব না আমি। শরীফকে ফোন দিলে ও আসবে তোর মনে হয়? কেন যাবে না? শরীফকে ফোন দে, কোথায় আছে, কি করছে না করছে শোন, তারপর দেখ যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি দেখছি শরীফের ব্যাপারটা। শরীফ আসবে নাকি না আসবে, ওই শালাকে তো খুঁজে পাওয়া যায় না। আজকে যদি কোনো তেরামি করে তাহলে ওকে আমি আজকে খেয়েছি। তারপর আদনান শরীফকে ফোন করলো, আর শরীফ ফোন রিসিভ করে বলল তার বাবার সাথে জরুরি একটা কাজে বাইরে যাচ্ছে, সন্ধ্যার আগে ফিরে আসতে পারবে না। নানা ধরনের বাহানা দেখাচ্ছে, কিন্তু আদনান খুব ভালো করে জানে শরীফ এখন বাসায় আছে, সে এখন কোথাও যাবে না। এখন একটু আগে সে শরীফের বাবার সাথে কথা বলেছে ব্যবসার কাজে, আর তিনি বলেছে আজকে তিনি সম্পূর্ণ ফ্রি আছে, সন্ধ্যার পর তাদের একটা মিটিং আছে। আর এদিকে শরীফের কথা শুনে আদনানের প্রচুর রাগ হচ্ছে, শালা তোর বন্ধু নাকি শত্রু শরীফ? আদনান কোনো কথা না বলে ডিরেক্ট শরীফের বাসার উদ্দেশ্যে রওনা দিল, কারণ তাকে বাসা থেকে তুলে নিয়ে আসতে হবে, সে কখনোই আসবে না। আর এদিকে আফরিন কখন যে ঘুমিয়ে পড়েছে আদনানের বিছানায় এসে সে বুঝতেই পারেনি। মলম লাগিয়ে দেওয়ার ফলে তার একটু আরাম মনে হয়েছিল, তাই সে ঘুমিয়ে পড়েছে। সারাদিন অনেক ক্লান্ত ছিল, আর ক্লান্ত থাকবেই বা না কেন? একটা মানুষকে যদি অতিরিক্ত অত্যাচার করে তাহলে তো তার শরীরের ভেতর ক্লান্তি চলে আসবে, আর তার উপর আদনানের রোমান্টিক টর্চার তো আছেই। আফরিন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল, আর নিচে এসে দেখে সবাই তাকে নিয়ে এটা ওটা বলছে। কাজের মেয়ে হয়ে নাকি এখন সে বাড়ির বউ, তাকে নিয়ে নানা ধরনের কথা উঠছে। কাজের মেয়ের এত দুঃসাহস কিভাবে হলো? তুই আমার প্রিয় মানুষকে বিয়ে করেছিস, তোর এই দুঃসাহস হলো কিভাবে? আফরিন কি বলবে না বলবে বুঝতে পারছে না। হঠাৎ করে পল্লবী বাসার ভেতরে প্রবেশ করে আফরিনের কাছে একটা কথা বলল, আর আফরিন ভয় পেয়ে আছে, কারণ আফরিন ভালো করে জানে পল্লবী আদনানকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু আদনান পল্লবীকে পাত্তা দেয় না। কি হলো, কথা বলছিস না যে? কিসের জন্য কথা কানে যায় না? তুই আমার আদনানকে কেন বিয়ে করেছিস? কোন সাহসে করেছিস? দেখুন ম্যাডাম, আমি এইসব বিষয়ে কোনো কিছু বলতে পারবো না, আপনি আদনান সাহেবের কাছ থেকে শুনবেন। ছোট লোকের বাচ্চা, তুই আবার মুখের উপর তর্ক করিস? তোর সাহস কত বড়? তোর কলিজা বড় হয়ে গেছে নাকি? দেখেন আপু, আমি আপনাকে অনেক আগে থেকে সম্মান করি, আর আপনি আমার চরিত্র সম্পর্কে খুব ভালো করে জানেন, আর আমি ছোট লোকের বাচ্চা সেটা আপনিও ভালো করে জানেন।
তোর চরিত্র তো ভালো ছিল, উপরে ফিটফাট কিন্তু ভেতরে সদরঘাটের মতো অবস্থা। দেখেন ম্যাডাম, আপনার সব প্রশ্নের উত্তর আদনান সাহেবের কাছ থেকেই পাবেন। আমাকে এসব বিষয়ে জিজ্ঞাসা করবেন না প্লিজ। আমাকে কাজের মেয়ে হয়ে থাকতে দিন। তোর এই বড় বড় কথা আমি বের করছি। তোকে যে আমি কি করব, তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবি। আদনান সাহেব যদি আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলে আমি চলে যাব। আপনি প্লিজ একটু আদনান সাহেবকে ম্যানেজ করে নেন। উনি যদি আমাকে অনুমতি দেয় আমি এখান থেকে চলে যাব। সত্যি দেখেছেন আন্টি, কত বড় সাহস, কিভাবে আমার সাথে তর্ক করছে, এত বড় স্পর্ধা হয়ে গিয়েছে তার। পল্লব, একটু শান্ত হও, নিজেকে কন্ট্রোল করো। আমি আদনানের সাথে কথা বলার সব কিছু মিটমাট করার ব্যবস্থা করছি। যত দ্রুত সম্ভব এই কঙ্কালটাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন আন্টি, না হলে আমি কিন্তু রাগের বশে কি করব বুঝতে পারছি না। তুমি একদম টেনশন করবে না, আমি সব কিছু দেখে নেব। কেউ এই বাসার কাজের মেয়ে হয়ে রানী হবে আর আমি সেটা মেনে নেব? ঠিক আছে আন্টি, তাহলে আমি আদনানের রুমে গিয়ে আদনানের জন্য অপেক্ষা করছি। আর এই যে কাজের মেয়ে, তাড়াতাড়ি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো। কথাটা বলে পল্লবী উপরে চলে গেল আর আফরিন ভেজা ভেজা চোখ নিয়ে রান্নাঘরে চলে আসলো। তার সাপোর্টে কেউ করবে না, সেটা খুব ভালো করে জানে সে। আর আদনান সাহেবও তাকে কিছুদিন পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে, সেটাও খুব ভালো করে জানে। কারণ আদনান সাহেব তার প্রেমে পড়েনি, তার দেহের মোহে পড়েছে। আফরিন কান্না করতে করতে পল্লবীর জন্য একটা কফি নিয়ে উপরে গেল। গিয়ে দেখে পল্লবী পায়ের ওপর পা তুলে বিছানার উপর শুয়ে আছে। আর আফরিন সেখানে কফি রেখে চলে আসতে নিলেই পল্লবী তাকে আবার নানা কটু কথা শুনিয়ে দেয়। কিন্তু আফরিন সেখানে এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে তার আগের রুমে চলে আসলো। সেখান থেকে সে রান্নাঘরের পাশেই বিছানায় গা এলিয়ে দিয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে আফরিন। এ জীবনটা কি থেকে কি হয়ে গেল? যে মানুষগুলো এতদিন তাকে অনেক ভালোবাসতো, অনেক স্নেহ করত, অনেক মমতা দেখাতো, আজকে সেই মানুষগুলো তার বিপরীতে গিয়ে কথা বলছে। কেউ তাকে বোঝার চেষ্টা করছে না, কেউ তার কষ্টগুলো শোনার আগ্রহ প্রকাশ করছে না। সবাই শুধু ভাবছে যে আফরিন টাকার লোভে পড়ে আদনানকে বিয়ে করেছে আর বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। কিরে, তুই না বাইরে গিয়েছিস? তাহলে এখনো রুমের ভিতর কি করছিস? হুট করে শরীফের বাসায় আদনানের আগমন দেখে শরীফ অনেকটা ভয় পেয়ে গেল। কারণ আদনান সচরাচর এভাবে আসে না, কিন্তু হঠাৎ করে আজকে এভাবে আসলো, ব্যাপার কি? আর শরীফের বাহানা তাহলে ধরে ফেলেছে আদনান? শরীফ তো আমতা আমতা করতে লাগলো, কিন্তু কি বলবে বুঝতে পারছে না। কি হলো, কথা বলছিস না কেন? কিসের জন্য? তুই না বাইরে গিয়েছিস, তাহলে বাসায় কি করছিস? এই তো রেডি হচ্ছি, একটু পর বেরিয়ে পড়বো। তোকে তো একটু আগেই বললাম, সময় তো লাগবে, তাই না? তুই তো এতক্ষণ দেরি করার কথা না, কারণ আমি তোকে ফোন করেছি 30 মিনিট হলো। আর আঙ্কেল তো এখনো বাইরে বসে আড্ডা দিচ্ছে। বাবার হয়ে গেলে তারপর দুজনে একসাথে বের হয়ে পড়ব, তার জন্য অপেক্ষা করছি। বুঝতে পারছিস ব্যাপারটা? দেখ, আঙ্কেল আর আমার সম্পর্কটা কীরকম তুই সব ভালো করে জানিস, তাই আমাকে মিথ্যা না বলে তাড়াতাড়ি এখন রেডি হয়ে আমার সাথে যাবি। আর না হলে তোকে আজকে যেটা করব। আচ্ছা, ধরে ফেলেছে, তাহলে ঠিক আছে, তুই একটু এখানে অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর যাচ্ছি। তোকে কোনো কিছু করতে হবে না, তুই এই অবস্থায় আমার সাথে যাবি। আর তোকে কোথাও নিয়ে যাচ্ছি না, কোনো প্রোগ্রামে নিয়ে যাচ্ছি না যে সাজগোজ করতে হবে মেয়ে মানুষের মতো। তারপর শরীফকে কোনো কথা বলার সুযোগ দিল না। আদনান তার হাত ধরে তাকে বাইরে নিয়ে আসলো। বাইরে এসে আদনান আর দীপ্তকে ফোন করলো। দীপ্তকে জানিয়ে দিল সে বেরিয়ে পড়েছে। এখন সে রাস্তায়, আর আদনান আর শরীফ একসাথেই বেরিয়ে পড়ল। তারা তিনজনই একসাথে গিয়ে উপস্থিত হলো। তাদের প্ল্যান মতো সব কাজ করা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে দেখে সবাই উপস্থিত আর তাদেরকে নিয়ে সবাই কথা বলছে। আদনানকে দেখে সবাই একদম নিশ্চুপ হয়ে গেল, কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আদনান সবার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে উপরে চলে গেল। দীপ্ত আর শরীফ তাদের প্ল্যান মতো কাজ করে যাচ্ছে। কি হলো পল্লবী, তুই আমার রুমে কি করছিস? আর আমার বউ কোথায়? তোর লজ্জা করে না একটা কাজের মেয়েকে বউ বলে স্বীকৃতি দিতে? আর আমার মাঝে কি কমতি আছে? আমার মতো হট মেয়ে আছে নাকি? দেখ, মাথা গরম করাবি না তুই। আমার রুমে কিসের জন্য তুই? আর আমার বউ কোথায়? আফরিন কোথায়? আমি কি জানি? আর কথা হলো, আন্টি আমাকে বলেছে খুব তাড়াতাড়ি আফরিনকে তোর কাছ থেকে ডিভোর্স করিয়ে নেবে, তারপর আমার সাথে তোর বিয়ে হবে। আর তুই সেটা বিশ্বাস করে নিয়েছিস, তাই না? আর তুই ভালো করে জানিস আমাকে, আমি যেটা একবার বলি, যা করি সেটা আর কখনো রিপিট করি না। দেখ, আমি ভালো ভালো বলছি, তুই ওই মেয়েকে ডিভোর্স করবি আর আমাকে বিয়ে করে নে। আর আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই ভালো করে জানিস। আর আমার বাবার অনেক ধন সম্পদ আছে। তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস, তাই না? আমি টাকার ফকির, আমি টাকার গোলাম, তাই না? আমি সেটা বলেছি নাকি? আমি বলছি যে আমাদের স্ট্যাটাস মিলে যাবে। কিন্তু তুই ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছিস, তাকে কোথাও নিয়ে যেতে পারবি? কোনো পার্টিতে নিয়ে যেতে পারবি? পারবি না। তুই যদি এখন আবার চোখের সামনে থেকে না গিয়েছিস, তাহলে তোকে আমি সত্যি খুন করে ফেলবো। আমার হাতে দেখতে পাচ্ছিস তো সব কিছু আছে, কথাটা মাথায় রাখিস। তুই আজকে আমাকে যেভাবে অপমান করেছিস, আমি এই অপমানের প্রতিশোধ নেব। তুই ভালো করে জানিস পল্লবী কি কি করতে পারে। ঠিক আছে, আমিও দেখে নেব তুই আমার কি করতে পারিস।
তুই এখন আমার চোখের সামনে থেকে ভাগ, আর এই বাসা থেকে নিমিষের মধ্যে উধাও হয়ে যাবি। পল্লবী আর কোনো কথা বলার সুযোগ পেল না, কারণ আদনানের চোখ দেখে বোঝা যাচ্ছে একদম রক্তিম বর্ণ ধারণ করে আছে, আর মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করেছে। এর জন্য পল্লবী আর একটা কথা বলারও সুযোগ পেল না আদনানের দিকে তাকিয়ে। আদনান তারপর কি করবে না করবে বুঝতে পারছে না, কারণ আফরিন এখন কোথায় চলে গিয়েছে, বাসায় আছে নাকি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিছুই বুঝতে পারছে না আদনান। আদনান কোনো কথা না বলে বাসায় মনে মনে খুঁজতে লাগলো আফরিনকে, কিন্তু কোথাও দেখতে পারছে না। তারপর সে আফরিনের রুমের কাছে আসলো। ঘরে এসে দেখে রুমের ভেতর থেকে দরজাটা লাগিয়ে দেওয়া, তার মানে আফরিন রুমের ভেতরেই আছে। আফরিন, আফরিন, দরজা খুলে বলছি। আফরিন আদনানের কণ্ঠ পেয়ে চুপ করে রইল, কোনো কথা বলছে না। কিন্তু সে এভাবে বেশিক্ষণ চুপ থাকতে পারবে না, কারণ দরজা এত জোরে আওয়াজ হচ্ছে যে এখন সহ্য করা যাচ্ছে না। পুরো বাড়ির শব্দ দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে। এখন যদি আফরিন দরজা না খুলে তাহলে তুলকালাম একটা কাণ্ড তৈরি করবে বাসায়। তাই ভয় পেয়ে আফরিন দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার সাথে সাথে আদনান আফরিনকে 2 হাত দিয়ে 2 বাহুতে চেপে ধরল। আমার কথা কানে যাচ্ছিল না তোর? আমি এতক্ষণ ধরে তোকে ডাকছি, শুনেও না শোনার ভান করছিস কেন? কই না তো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল দরজা কড়া নাড়ার কারণে। তোর চোখ অন্য কিছু বলছে, তুই আমাকে মিথ্যা বলছিস। সত্যি বলছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আপনার ডাকে ঘুমটা চলে গেল, আর এসে দরজা খুললাম। তুই এই রুমে এসে ঘুমিয়ে পড়েছিস কি জন্য? তোকে বলেছি না ওই রুম থেকে বের হবি না? পল্লবী আপু এসেছিল, তো বলল যে উনি সেখানে কিছুক্ষণ থাকবে, তাই আমি এখানে চলে আসলাম। রুমটা কার? তোমার স্বামীর নাকি তার স্বামীর? কোনটা? কে কার স্বামী? আমি আপনাকে স্বামী হিসেবে কখনো গ্রহণ করতে পারবো না, আর আপনি প্লিজ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দিন। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। একদম বেশি বকবক করবে না, তাহলে কিন্তু তোকে খুন করে ফেলবো, বুঝেছিস? তাও আমার কাছ থেকে তোকে কোথাও যেতে দেব না। দেখেন, পল্লবী আপু আপনাকে অনেক ভালোবাসে, আর এই বাসায় কেউ আমাকে মেনে নেবে না আপনার সাথে, আর আপনাকে আপুর সাথে অনেক জোশ মানায়। আর একটাবার যদি পল্লবীকে নিয়ে কথা বলেছিস, আর একটা যদি কোনো উল্টাপাল্টা কথা বলেছিস, তাহলে কিন্তু আমি তোকে সত্যি এবার এমন অবস্থা করব যেটা তুই কল্পনা করতে পারবি না। আপনি আমাকে কতটা কষ্ট দিতে পারেন সেটা আমি খুব ভালো করে জানি। প্লিজ আপনি আপনার যত টর্চার আছে, যত অত্যাচার আছে আমাকে করতে থাকেন, আমি সব সহ্য করব, কিন্তু তারপরও আমাকে এই বন্ধ জীবন থেকে মুক্ত করে দিন। কারণ এতদিন সবাই আমাকে অনেক ভালোবাসতো, অনেক স্নেহ করত, সবাই আমাকে অনেক সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিত, কিন্তু এখন আমাকে কেউ সহ্য করতে পারে না। সবাই আমাকে কটু কথা শোনায়, সবাই নানা ধরনের খারাপ কথা বলে আমাকে নিয়ে। আফরিনের কথা শুনে আদনান আরও একটু বুঝতে বাকি রইল না যে তাকে নিয়ে বাসার ভেতর কি শুরু হয়ে গিয়েছে। আদনান যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ আফরিন সেফ থাকবে। আদনান যখন বাইরে যাবে তখন আফরিনের উপর অনেক ধরনের অত্যাচার শুরু হবে, মানসিক টর্চার শুরু হবে। সেটা খুব ভালোভাবে বুঝতে পারলো আদনান। আফরিনের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো, আর বাইরে এসে এমনভাবে চিল্লানি দেওয়া শুরু করলো, সবাই সেখানে এসে উপস্থিত হলো। আর সবার উদ্দেশ্যে আদনান যেটা বলল সেটা শোনার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। আর আফরিন তার কি বলবে? আফরিন লজ্জায় সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না আদনানের কথাগুলো শুনে। ভালোবাসার মানুষকে কেউ কিছু বললে সেটা আসলেই সহ্য করা যায় না। তাই আদনান আফরিনের অত্যাচারগুলো বা কষ্টগুলো বুঝতে পেরে আদনানের একটা বিহিত করার জন্য বাসার সবাইকে একত্রে করার চেষ্টা করছে। কিন্তু যতই বলেন, কাজের মেয়েকে তো সহজে কেউ মেনে নিতে চায় না, এটা স্বাভাবিক। বাস্তবতা আলাদা, এটা শুধু গল্পেই মানায়, রিয়েলিটিতে কখনো এটা মানায় না। যারা ছোট বা যারা গরিব তাদেরকে কেউ মেনে নিতে চায় না বড়লোক সমাজে, কারণ বড়লোকরা তারা নিত্য নতুন আপডেট চায়, তাদের স্ট্যাটাস তাদের লেভেলে চায়। মেয়ে মানুষ যেন তাদের লেভেলে থাকে, তাদের ব্যবসা বাণিজ্য যেন দ্বিগুণ করতে পারে, সেই লেভেলের স্ট্যাটাস দেখে বড়লোক ছেলেপেলেদের বিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে যেহেতু আদনান একটা গরিব মেয়েকে বিয়ে করেছে, তাই তাদের ফ্যামিলিতে নানা ধরনের কটু কথা বলা বলি শুরু হয়ে গেছে, আর বিয়েটা ভাঙানোর চেষ্টা করছে সবাই মিলে একত্রে। আমার বউ আমি বিয়ে করেছি, আমি সারা জীবন তার সাথে থাকবো, তোমাদের এত মাথা ব্যথা কেন? তাই বলে তুই যাকে তাকে খুশি বিয়ে করবি আর আমরা সেটা মেনে নেব? আমাদের বাসায় কাজের মেয়েকে তুই বিয়ে করেছিস, কাজের মেয়ে, কিন্তু সেও তো একটা মানুষ, দিন শেষে তারও তো একটা পরিচয় আছে। আমাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের সাথে কি যায়? তাতে তো আমার কোনো কিছু যায় আসে না। আমি বিয়ে করেছি, আমার বউ আমার সাথে থাকবে, তোমার সাথে যাবে কিসের জন্য? তোর আব্বু এই কথা শুনে একদম রেগে আছে, বাসায় আসছে। তোর সাথে যে কি হবে আমি বুঝতে পারছি না। দেখো আম্মু, তোমার পরিবার কেমন ছিল সেটা তো আমি জানি, সবাই জানে, সেটা আমাকে আর বলতে বলো না নতুন করে। তোর এত বড় সাহস, তুই আমার ছেলে হয়ে আমাকে অপমানিত করছিস। আমি এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না, তোমরা এখন তোমাদের যা খুশি তাই করো, আর আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না।
কথাগুলো বলে আদনান সেখান থেকে হনহন করে চলে গেল। কারো কোনো কথায় পাত্তা না দিয়ে নিজের রুমে চলে আসলো আর এসে দেখে আফরিন বিছানায় শুয়ে আছে। আদনান এসে আফরিনের এক সাইডে শুয়ে পড়ল আর আফরিনকে টেনে তার বুকের উপর নিয়ে নিল। আফরিন আমতা আমতা করতে লাগলো, তার সাথে কি হচ্ছে এখন? আবার তাকে অত্যাচার শুরু করবে না তো এই বদমাশ ছেলেটা? আফরিন মনে মনে আদনানকে অনেক গালি দিচ্ছে, কিন্তু আফরিনের মুখ ফসকে কোনো কথা বলার সাহস পাচ্ছে না আদনানকে। কি হলো, এবার চুপ করে আছো যে? আমার তো মন বলছে তুমি আমাকে কিছু বলতে যাচ্ছ। বলো, সমস্যা নেই। আমার জন্য আপনাদের মাঝে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। প্লিজ আপনি আমাকে যেতে দিন এখান থেকে। আমি অনেক দূরে চলে যাব, কখনো এদিকে ফিরে আসবো না। আমি কি বলেছি তোমার জন্য যে আমার বাসায় ঝামেলা চলছে? আর কই ঝামেলা? চিল্লাচিল্লি হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, আর বুঝেও না বুঝার ভান করছেন কিসের জন্য? আমার জন্য যত সমস্যা তৈরি হবে এই বাসায়, আমি চলে যাব এখান থেকে। সাহস থাকলে এই রুম থেকে বের হয়ে দেখা, তারপর বুঝবো যে তোর কলিজার সাহস আছে। কলিজা টেনে ছেড়ে ফেলবো। আদনানের এরকম ধমক শুনে আফরিন একদম মুখ বন্ধ করে নিয়ে চুপচাপ আদনানের বুকে নিজের মুখটা লুকিয়ে নিল। আফরিন আর কোনোভাবে আদনানের চোখের দিকে তাকাতে পারছে না। আর আদনান যে রাগ দেখাচ্ছে, আফরিন তো ভয়ে আছে, কি জানি কি করে এখন তাকে। আদনান আফরিনের এরকম কাণ্ড দেখে মুচকি হেসে দিল আর নিজে নিজে বলতে লাগলো, হয়েছে, আর ভয় পেতে হবে না। এখন রেডি হয়ে নাও, বাইরে যাব। আমি এখন কোথাও যাব না, বাসার অনেক কাজ আছে, আমাকে কাজগুলো শেষ করতে হবে, না হলে আবার বকাবকি করবে সবাই আমাকে। এখন দেখো, কেউ আর বকাবকি করবে না। আর তুমি কেন কাজ করতে যাবে? কাজের মেয়ের অভাব আছে বাসায়? তুমি একমাত্র না যে তোমাকে দিয়ে সব কাজ করায় বাসায়, কিন্তু আমার ভাগ্যে যে কাজগুলো আছে সেগুলো তো করতে হবে, তাই না? বুঝতে পেরেছি। এখন তোমাকে রোমান্টিক অত্যাচার না করলে তুমি বুঝবে না। যদি তুমি এখন আমার কথা না শোনো, তাহলে তোমার ঠোঁট আর তোমার ঠোঁটের জায়গায় থাকবে না। মানে কি বলতে চাচ্ছেন? আমার ঠোঁটটা আবার কি করলো? আপনি আমার দিকে নজর দিবেন না, ভালো হবে না। এমনিতে অনেক ব্যথা আছে এখনো। কি বোঝাতে চাচ্ছি বা কি বুঝতে পারছি না, তাই না? আসো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিই। লাগবে না, আমার বোঝার মতো ক্ষমতা হয়েছে। আর আপনার বদমাশ নজর আমার দিক থেকে সরিয়ে ফেলুন, বুঝেছেন? আমি অসহায় একটা মেয়ে, তাই বলে যখন খুশি তখন এভাবে আমাকে। আফরিনের এরকম লাজুক কথাবার্তা আদনানকে যেন পাগল করে দিচ্ছে। আর আদনান আফরিনকে কাছে পাওয়ার আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে। আদনান এক টান দিয়ে আফরিনকে নিজের কাছে নিয়ে নিল এবং নিজের ঠোঁট দুটো আফরিনের ঠোঁটে বসিয়ে দিল। আফরিনের ঠোঁট এতক্ষণ ব্যথা ছিল, কিন্তু হঠাৎ করে আদনানের এরকম স্পর্শে তার ঠোঁটের ব্যথা নিমিষেই শেষ হয়ে গেল। আদনান ধীরে ধীরে তার ঠোঁট সরিয়ে আফরিনের গলায় নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল। হুট করে দরজা খোলার আওয়াজ পেয়ে দুইজন চুপ হয়ে যায়। আদনান তাড়াতাড়ি করে আফরিনকে ঢেকে দেয়। আফরিনের তেমন কাপড় ছিল না শরীরে, তাই কাঁথা দিয়ে আফরিনকে ঢেকে রাখে। আর আদনান নিজের ওপর একটু কাপড় নিয়ে নেয়। দরজার দিকে তাকিয়ে দেখে পল্লবী রুমের ভেতর প্রবেশ করছে। একটু আগে না পল্লবী এখান থেকে চলে গেল? আদনান মনে মনে ভাবছে, আবার কিসের জন্য আসছে? তাও আবার দুজন রুমের ভেতর আছে, কোনো কথাবার্তা নেই, হুট করে রুমের ভেতর প্রবেশ করে আসলো। আদনান তো প্রচণ্ড রেগে উঠেছে, কিন্তু নিজের রাগকে একটু কন্ট্রোল করে, কারণ এখন আফরিন যদি পল্লবীকে কোনো ভুলভাল বলে, তাহলে পল্লবী যদি রাগের পর সে কোনো কিছু ভুলভাল কাজ করে বসে আফরিনের সাথে, তার জন্য হয়তো মোটেও ভালো হবে না। তাই নিজেকে কন্ট্রোল করে রাখলো। কি হলো, তুই এখানে কি করছিস? আর কারো রুমে প্রবেশ করতে হলে পারমিশন নিতে হয়, জানিস না? তুই একটা কাজের মেয়েকে বিয়ে করে কিভাবে তার সাথে এভাবে থাকছিস বুঝতেই পারছি না। তোর প্রয়োজন ছিল মেয়েটার সুন্দর একটা দেহ, পেয়েছিস, এখন তাকে ছেড়ে দে, আমাকে বিয়ে কর প্লিজ। কি ভুলভাল বলছিস? তোর মাথা ঠিক আছে? আমার মেজাজ গরম করাবি না, এখান থেকে চলে যা। দেখ আদনান, তোকে আমি ভালো করে চিনি, তুই এই বিষয়ে আমার সাথে কথা বল। আর এই মেয়ে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের পার্সোনাল কথা হচ্ছে। পল্লবী, এবার কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস। বুঝতে পারছি না তুই কাকে কি বলছিস। আদনান, তুই কেন এরকম করছিস বুঝতে পারছিস না? তুই একটা কাজের মেয়েকে বিয়ে করবি, আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার মতো বড় লোকের মেয়ে, আমি এত হজ, আর আমাকে বাদে তুই ওই মেয়েকে বিয়ে করলি। দেখ পল্লবী, তোকে একটা কথা বলি, তুই এখান থেকে চলে যাবি এখন। এটা হচ্ছে সব থেকে বড় কথা, আর তোর জন্য সব থেকে উত্তম হবে। এই কাজের মেয়ে, তুই এখনো এখানে আছিস কিসের জন্য? তুই এখান থেকে যাচ্ছিস না কেন? তোকে চলে যেতে বলেছি না আমি? কথা শুনে আফরিন একটু নড়েচড়ে বসলো। মনে হচ্ছে তাকে এখন এখান থেকে চলে যেতে হবে। এরকম মনোভাব নিয়ে সে উঠে গেলে আদনান তাকে টান দিয়ে আবারও সেখানে শুয়ে দেয়। আদনানের রাগী চোখ আফরিনের দিকে তাকিয়ে থাকে। আফরিন ভয়ে চুপচাপ সেখানে শুয়ে পড়ে, আর কোনো কথা বলে না। কিন্তু তার খুব খারাপ লাগছে। যতই হোক, যেভাবেই হোক, তার বিয়ে করা স্বামী, আর কোনো বাঙালি মেয়ে চায় না তার স্বামীর ওপর কেউ এসে অধিকার দেখাক। আফরিন ইচ্ছা করছে এখন পল্লবীকে কষে একটা থাপ্পড় মারতে, কিন্তু সে তার ইচ্ছা পূরণ করতে পারবে না। আফরিন চুপচাপ আদনানের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর সেটা দেখে পল্লবীর ভেতরটা জ্বলে যাচ্ছে। আজকে সেখানে তার থাকার কথা, আর সেখানে কিনা একটা কাজের মেয়ে শুয়ে আছে। এটা ভাবতেই পল্লবীর গায়ে কাঁটা দিয়ে উঠছে। তার ইচ্ছা করছে এখন আফরিনকে খুন করে আদনানকে দায় করে নিতে, কিন্তু সে পারছে না।
আদনানকে নিজের প্রতি দুর্বল করতে পারছে না কোনোভাবেই। আপু হয়তো আমাকে কিছু পার্সোনাল কথা বলবে, আমি কি আপনাদের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসবো? আমি একটু বাইরে যাই, আমাকে এখন যেতে দেন। তার মানে তুমি চাচ্ছ আমি যা খুশি তাই করতে পারবো? যখন যে কোনো মেয়েকে রুমের ভেতর নিয়ে এসে তার সাথে আমি রাত কাটাতে পারবো, তার সাথে আমি সব কিছু করতে পারবো, তাই তো? একদম মেরে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেব। এত বড় সাহস, এত বড় কলিজা হয় কি করে আপনার? কথাটা বলে নিজের জিহ্বায় কামড় বসিয়ে দিল। এটা কি বলল সে? মোটেও এরকম কিছু বলতে চায়নি, কিন্তু মুখ ফুসকে এটা বের হয়ে গেল। তার মুখের দিকে তাকিয়ে আদনান অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলল এটা? আর পল্লবী, সে তো চোখ বড় বড় করে আফরিনের দিকে তাকিয়ে রইল। সরি, আমি এরকম কোনো কিছু বলতে চাইনি, মুখ ফুসকে বের হয়ে গেছে, প্লিজ আমাকে যেতে দেন। ঠিক আছে যাও, তাহলে আমি পল্লবীর সাথে এখন রোম্যান্স করব, তার সাথে সবকিছু করব, তুমি দেখবা। মানে কি বলতে চাচ্ছেন? আর আপনি এত বেয়াদব, এত জঘন্য আগে বুঝতে পারিনি কখনো। ছি, তাহলে তুমি চলে যেতে চাচ্ছ কিসের জন্য? যদি আমাকে এতটাই অন্য মেয়ের সাথে দেখলে খারাপ লাগে, তাহলে আমি কোথাও যাচ্ছি না, এখানে আছি। আর পল্লবী আপু, আপনি একটু পরে আসবেন প্লিজ, এখন আমাদেরকে একটু একা থাকতে দেন তো। আফরিনের এরকম কথা শুনে পল্লবী এবং আদনান দুজনেই অবাক হয়ে আছে, আফরিনের দিকে তাকিয়ে আছে। কখন কি বলছে মেয়েটা নিজেই বুঝতে পারছে না। পল্লবী তো রাগে আগুন, আর মুচকে হেসে দিল আফরিন। সুন্দরভাবে আদনানকে জড়িয়ে ধরল, আবার শুয়ে পড়ল আদনানের কোলে। আর পল্লবী সেটা দেখে দেখে রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেল। ভালোবাসার মানুষকে কেউ অন্য মানুষের সাথে সহ্য করতে পারে না, সেটা মেয়ে হোক বা ছেলে, দুজনের ক্ষেত্রে একই অ্যাট্রাকশন কাজ করে। যদি কোনো ছেলে কাউকে ভালোবাসে আর সে মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলতে চায় বা তার সাথে রোম্যান্স করতে চায়, তাহলে কারোই ভালো লাগবে না। তারা স্বামী স্ত্রী, তো এমনিতেই আফরিন চাইবে না যে আদনান অন্য কোনো মেয়ের সাথে থাকুক, সে তো যতই খারাপ হোক বা যতই গরিব হোক আর বড়লোক হোক। কিন্তু এখানে যেহেতু একটা বন্ধনে আবদ্ধ হয়ে আছে তারা কেউ চাইবে না একে অন্যের সাথে ছাড়া অন্য কারোর সাথে রোম্যান্স করুক, এটা কেউ চাইবে না। ভালোবাসার মানুষগুলো সবসময় একটু কিপটে হয়, তাদের ভালোবাসাগুলোর জন্য সর্বোচ্চ দিয়ে তারা তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। এভাবে নিজের সবকিছু আদায় করে নিতে হয়। যদি নিজের জিনিস নিজে ধরে রাখতে না পারো, তাহলে কিন্তু পরে পস্তাবে। আমি আপনার হাত থেকে বাঁচার জন্য এটা করলাম, না হলে মোটেও করতাম না, বুঝেছেন? আমাকে যেতে দেন। বারবার কিন্তু এক কথা শুনতে ভালো লাগে না। আর শোনো, আজকে আমি তোমাকে নিয়ে বাসা ছেড়ে চলে যাব। মানে কি আজব কথা বলছেন? আমাকে নিয়ে বাসা থেকে চলে যাবেন মানে? আর এখান থেকে চলে গেলে আপনি কি করে খাবেন? তোমার কি মনে হয় আমি কাজ করতে পারি না? আমিও কাজ করতে পারি, কষ্ট হবে বাট করতে হবে। কিন্তু এখানে থাকলে তোমাকে সবার কথা শুনতে হবে, আর আমি চাই না আমার বউ কারো কাছ থেকে কোনো রকম অপমানিত হোক। কেন আপনি এরকম করছেন কেন? বুঝতে পারছেন না? আপনি আমার জন্য এতটা নিচে নামছেন। ভালোবাসি তাই, আর সারা জীবন ভালোবাসতে চাই। আমার মাঝে কি এমন আছে যে তার জন্য আমাকে এভাবে পাগলের মতো ভালোবাসতে হবে? সেটা তুমি বুঝবে না, কারণ মনের ব্যাপার, এটা তোমাকেই চেয়েছে আর তোমাকে সারা জীবন চাইবে, তাই তোমাকে আপন করে নিয়েছি, ঝামেলা শেষ। কথাটা বলে আদনান আফরিনকে নিজের কাছে নিয়ে আসলো আর আফরিনের কপালে নিজের ঠোঁট দুটো দিয়ে চুম্বন করলো। আফরিন চোখ দুটো বন্ধ করে নিল, তার মনের মাঝে অন্যরকম অনুভূতি কাজ করছে। আদনান সুন্দরভাবে আফরিনকে তার বাহুডোরে আবদ্ধ করে নিল। আফরিন এখন কনফিউশনে আছে, সে কি করবে না করবে, সে কিছুই করে উঠতে পারছে না। আদনানের ভালোবাসা কিন্তু গ্রহণ করবে, সারা জীবন তার সাথে থাকবে, নাকি তাকে ব্যবহার করছে, কিছুই বুঝতে পারছে না আফরিন। তাই সে কোনো কিছু স্থির করতে পারছে না। যাও, এখন ফ্রেশ হয়ে আসলাম, বাইরে যাব, একটা বাসা খুঁজে বের করতে হবে, আমাদের সেখানে থাকতে হবে। বাসা থাকলে অনেক ঝামেলা হবে। আপনি কেন এরকমটা করছেন বুঝতে পারছি না। না করলে হয় না? বাসা ছেড়ে চলে গেলে তো অনেক ঝামেলা হবে, এখানে থাকলে প্রতিগুণ বেশি ঝামেলা হবে। সবাই তোমাকে জ্বালাতন করবে, আর আমি তো সবসময় বাসায় থাকতে পারবো না। আমি একটা কাজের মেয়ে, দেখতে তো তেমন ভালো না। কেন আপনি আমার জন্য এরকম করছেন? যেটা আমার ইচ্ছে আমি সেটাই করছি। দেখো, ভালোবেসে তোমাকে বিয়ে করেছি, তার সাথে সারা জীবনটাই পার করতে চাই। আর এটা নিয়ে যদি তুমি কোনোদিন আমাকে প্রশ্ন করেছো, তাহলে তোমার অবস্থা খারাপ আছে। আচ্ছা, আপনার খুশি, কিন্তু আমার মনে হচ্ছে 2 দিন পর ঠিকই আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবেন। খুব ভালো করে জানি আমি। এই শালি, তোর সাহস কত বড়, মুখের ওপর কথা বলছিস, আর আমি যখন তোকে ছুঁড়ে ফেলে দিব তখন এই কথা বলিস। এখন আমাকে সহ্য করতে পারছেন না, আর তো কিছুদিন গেলে কি করবেন সেটা তো আমি ভালো করে জানি। বড়লোকের ছেলেদের কোনো মতিগতি ঠিক নেই। আদনান এবার নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না, আফরিনকে কয়েকটা থাপ্পড় মেরে দিল। আর আফরিন অবাক হয়ে আদনানের দিকে তাকিয়ে রইল, আর আফরিনের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আফরিন কোনো কথা না বলে চুপচাপ মুখ বুজে সহ্য করে নিল। আদনান ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি গোসল করে নিতে। আফরিন সেখানে এক মুহূর্ত থাকলো না,
তাড়াতাড়ি বাথরুমে চলে গেল গোসল করার জন্য। আদনান রুমের বাইরে এসে দেখে তার বাবা বাসায়। আদনান সুন্দরভাবে তার বাবার সামনে গিয়ে বসে পড়ল। আদনানকে দেখে তার বাবা অনেকটা রেগে গেল, কিন্তু একমাত্র আদরের ছেলে কখনো রাগ দেখায়নি তাকে। আজ হঠাৎ করে একটা কাজ করে ফেলেছে, তার বাবা রাগ করবে কিনা বুঝতে পারছে না। শান্তভাবে বোঝানোর জন্য আদনানের বাবা নিজের রাগ কন্ট্রোল করল। দেখো বাবা, তুমি যেটা করেছো সেটা আমি খুব ভালো করে শুনেছি, আর হয়তো তুমি ছোট, তাই নিজের বোঝার ভুল আছে, তুমি একটু এটা সংশোধন করে নাও। কি আজব কথাবার্তা বলছো বাবা, বুঝতে পারছি না কি সংশোধন করে নেব, আর কি ভুল আছে আমার শুনি। দেখো, এখনো তুমি ছোট বাচ্চা না, আর আমি কি বলছি এটা তুমি ভালোভাবেই বুঝতে পারছো। এরকম না বোঝার ভান করার কি আছে? তুই আফরিনকে বিয়ে করেছিস কিসের জন্য? আমি আফরিনকে ভালোবাসি তাই জোর করে বিয়ে করেছি, আর এখানে আফরিনের কোনো দোষ ছিল না। কেউ তাকে দোষারোপ করতে পারবে না, সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি আফরিনকে ছোটবেলায় নিয়ে এসেছি আমাদের বাসায়, তাই আফরিনের ওপর আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুই এই কাজটা কেন করলি? এসব কথা বাদ, এখন আমাকে কি করতে হবে? বাসা ছেড়ে চলে যেতে হবে, তাই তো? ওকে, ঠিক আছে, তাও কারো এত কথা শুনতে পারবো না। নিজের বাবার উপর কথা বলছিস, আবার আমার সাথে মুখে মুখে তর্ক করছিস, এত বড় স্পর্ধা। দেখো বাবা, আমি তোমার সাথে কখনো খারাপভাবে কথা বলিনি, আর আমি কখনো তোমার সাথে খারাপভাবে কথা বলতে চাইবো না, তাই প্লিজ তুমি এসব কথা বলা থেকে বিরত থাকো। আর আমি বাসা থেকে চলে যাব, সমস্যা নেই। কথাটা বলে আদনান সেখান থেকে উঠে চলে আসলো, আর আরিফ চৌধুরী সেখানে মুখ গোমরা করে বসে রইল। তার একমাত্র ছেলে একটা ভুল করেছে, তাকে এভাবে কথা না শোনালেও পারত। আরিফ চৌধুরী তো একসময় নিচু বংশের মেয়েকে বিয়ে করেছিল, ভালোবেসেছিল, তাই আর ভালোবাসা কখনো উঁচু নিচু দেখে হয় না, মন থেকে হয়ে যায়। তাহলে আজ তার ছেলে একটা ভুল করেছে, তার জন্য তাকে কেন কথা শোনাতে হবে? কি বলে গেল বাসা থেকে চলে যাবে, এটা কোনোভাবে মেনে নিতে পারছেন না আরিফ চৌধুরী। আরিফ চৌধুরী রুমের ভেতরে এসে দেখে আরিফা চৌধুরী বিছানার উপর শুয়ে আছে। তার চোখে মুখে কোনো টেনশন বা কোনো চিন্তার ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ছেলে যে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে সেটা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আরিফ চৌধুরী এখন বুঝতে পারছে তার আম্মুর জন্য হয়তো আদনান বাসা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, না হলে কখনোই তার ছেলে এত বড় স্পর্ধা করতে পারত না। আসলে কথা আছে না, ছোট লোক যখন বড় লোক হয়ে যায় তখন তার অহংকারটা অনেকটা বেড়ে যায়। তুমি এখনও এখানে শুয়ে আছো, আর ওদিকে আমার ছেলে বাসা ছেড়ে চলে যাচ্ছে, তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? কি বলছো আবল তাবল কথা? বাসা ছেড়ে কেন চলে যাবে? মনে হচ্ছে তুমি কিচ্ছু জানো না, ন্যাকামি করো তুমি আমার সাথে, তাই না? তুমি আদনানকে কি বলেছ? আমি আবার আদনানকে কি বললাম? আমি তো আদনানের সাথে তেমনভাবে কথাই বলতে পারিনি। আদনান রাগ দেখিয়েছে আমাকে, আমি তো আদনানের সাথে ভয়ে কথা বলতে পারিনি। আমি শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে আদনান চলে যাবে কিসের জন্য বাসা ছেড়ে, সেটা আমাকে বলো। সেটা এখন আমি কিভাবে বলতে পারবো? সে তো ডিসিশন নিয়েছে বাসায় থাকবে না, তাই চলে যাবে। আর একটা কাজের মেয়েকে বিয়ে করেছে, তাকে কিছু না বলে এসে আমাকে কথা শোনাচ্ছ। তুমি কেমন মা যে তোমার ছেলে বাসা থেকে চলে যাচ্ছে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? আমি কখনো ওই কাজের মেয়েকে আমার বৌমা হিসেবে স্বীকৃতি দিতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমার বাবা কি করে? তোমার বাবার স্ট্যাটাস কি? তোমার কি এমন ছিল যার জন্য তোমার সাথে আমার বিয়ে হয়েছে? তুমি এসব কি আবল তাবল কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো এসব তুমি? আমি সবকিছু ঠিক বলছি, আর একদম ঠিক বলছি আমি। আর একটা কথা শুনে রাখো, আমার ছেলে যদি এই বাসা থেকে চলে যায়, তার সাথে সাথে তোমাকেও এই বাসা থেকে আমি বের করে দিব, কথাটা মাথায় রেখো। আরিফ চৌধুরীর কথাটা বলে সেখান থেকে চলে গেল। আরিফা চৌধুরী মনে মনে ভাবছে এটা আবার কি হয়ে গেল। আরিফা চৌধুরীর টেনশন হচ্ছে, তার ছেলে যদি সত্যি সত্যি চলে যায় আর আরিফ চৌধুরী তাকে যদি বাসা থেকে তাড়িয়ে দেয়, তাহলে সে কোথায় যেতে পারবে না। সে নিঃস্ব হয়ে রাস্তায় ফকিন্নি হয়ে ভিক্ষা করতে করতে দিনরাত যাপন করতে হবে। কথাটা ভাবতে আরিফা চৌধুরীর গায়ে কেমন জানি কাঁটা দিয়ে উঠল। সে খুব তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে তার সবাইকে ডাক দিল। যে করেই হোক আদনানকে বাসা থেকে বাহিরে যেতে দেওয়া যাবে না। এদিকে আদনান সবকিছু রেডি করছে, আর আফরিন গোসল শেষ করে বেরিয়ে আসলো। তারপর আদনান গোসল করতে গেলে আফরিনের সাথে কোনো কথা বলল না, আর আফরিন বেরিয়ে এসে দেখে সবকিছু গুছিয়ে নেওয়া শেষ। এখন শুধু বের হয়ে যাওয়ার পালাটাই। দেখে আফরিনের খুব খারাপ লাগছে, তার জন্য আজ বাসায় এত ঝামেলা। সে যদি বুঝে কাজ করত তাহলে হয়তো আজকে এরকম কোনো কিছু হতো না। নিজে নিজে কথাগুলো ভাবছিল, মনে মনে ভাবছিল আফরিন। আদনান তাড়াতাড়ি গোসল শেষ করে বেরিয়ে আসলো, আর সে খুব তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য। মনে হচ্ছে এখানে কোনো বিপদ সংকেত দেখা দিয়েছে, তাই এখান থেকে এখন চলে যেতে হবে। কেন আপনি এরকম করছেন কেন? এখানে থাকলে সমস্যা কি? আমাকে কষ্ট দিয়ে দেবে, আমি সব মেনে নেব, কিন্তু আপনি কিসের জন্য চলে যাচ্ছেন? না, এত কৈফিয়ত দিতে পারবো না। তুমি আমার বিয়ে করা বউ। আমি যদি এখন জঙ্গলে গিয়ে থাকি তাহলে তোমাকে আমার সাথে জঙ্গলে থাকতে হবে। কোনো সমস্যা?
আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আপনার হবে। আপনি কখনোই জঙ্গলে থাকতে পারবেন না, বুঝতে পারছেন? ঠিকই একদিন ফিরে আসবেন। তার থেকে এখন এই অভিমানটা না দেখে এখান থেকে যান। তুমি আমাকে খুব ভালো করে চেনো যে আমি কীরকম, আর আমি একবার যেখান থেকে ফিরে যাই সেখানে কখনো ফিরে আসবো না। কেন আপনি এরকম করছেন কেন বুঝতে পারছি না। নিজেকে একটু কন্ট্রোল করুন। আর এরকম করলে কি হবে বলুন তো? তুই যদি আর একবার আমাকে জ্ঞান দিতে এসেছিস তাহলে তোর অবস্থা খারাপ করে ছাড়বো, বুঝেছিস? আর একটা কথা যদি বলেছিস সেই বিষয় নিয়ে, এখন চলে যাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। তাড়াতাড়ি রেডি হ। তাও যদি একটু ভেবে দেখতেন যে বিষয়টা কোন দিকে যাচ্ছে, একটু ভেবে চিন্তায় কাজ করলে ভালো হয়। আর কিছু বলবো না তোকে। আমি তোকে কথা বলতে নিষেধ করেছি, তাও মুখে মুখে তর্ক করছিস। সত্যি তোর ভাগ্যে খারাপ কিছু আছে। আফরিন কথাটা বলতে চাইলে আদনান তার ঠোঁট দিয়ে আফরিনের ঠোঁট আবদ্ধ করে নিল, যাতে করে আফরিন আর কোনো কথা বলতে না পারে। সুন্দরভাবে একটা কামড় বসিয়ে দিল, যেন তার মনে থাকে এখন তাকে কি করতে হবে। আর কামড় বসিয়ে দিলে রক্তপাত হতে লাগলো। আর আফরিন যেটা দেখে কান্না করে দিল। আদনান সে এদিকে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি কাজ করার জন্য বলল, আর তাড়াতাড়ি রেডি হতে বলল। আফরিন কান্না করছে আর তাড়াতাড়ি আদনান নিজেকে গুছিয়ে নিচ্ছে। এখান থেকে চলে যাওয়ার জন্য আদনানের খুব খারাপ লাগছে। ছোটবেলা থেকে এখানেই আছে, আজকে চলে যেতে হবে। সব পরিচিত মুখ থেকে অনেক দূরে চলে যেতে হবে। এটা ভাবতে আফরিনের কান্না পাচ্ছে। কেউ চায় না ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে চলে যায়, একাকীভাবে বসবাস করতে। সবাই চায় পরিবার পরিজন সবাইকে নিয়ে একসাথে করে সবার হাসি খুশি দেখে একসাথে সারা জীবনটা কাটিয়ে দিতে। কেউ একাকীভাবে বসবাস করতে পারে না। ভালোবাসাগুলো সত্যি অন্যরকম হয়। ভালোবাসার জন্য সবকিছুর মায়া ত্যাগ করতে হয়। ফ্যামিলির মায়া থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেলের আড্ডা থেকে শুরু করে সব কিছু ত্যাগ করে শুধু ভালোবাসাকেই সবাই গ্রহণ করে নেয়। বাকি সব কিছু ছেড়ে দেয় শুধু ভালোবাসাকে আপন করে পাওয়ার জন্য। ভালোবাসাটা সবার কাছে কতটা ইম্পর্ট্যান্ট, কতটা গুরুত্বপূর্ণ সবাই সেটা যদি ভালো করে বুঝতে পারত, তাহলে হয়তো কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করতে পারত না। আর কতক্ষণ লাগবে তোমার বের হতে? বলছি না বের হও। আমি একদম রেডি। আর একবার ভেবে দেখেন না প্লিজ। আমার এই বাসা থেকে চলে যেতে ইচ্ছা করছে না, আর আমারও চলে যেতে ইচ্ছা করছে না, কিন্তু তোমার ভালোর জন্য আমাকে এখান থেকে যেতে হবে। না হলে তোমাকে সবাই অনেক কথা শোনাবে। আমি চাই না আমার ভালোবাসার মানুষকে কেউ কথা শোনাক, আর আমি সেটা সহ্য করব। আপনাকে কে বলেছিল আমাকে ভালোবাসতে? আমি বলেছিলাম নাকি অন্য কেউ বলেছিল? আমাকে কেউ বলেনি, আমি নিজে থেকে বলেছি, আর নিজে থেকে তোমাকে ভালোবেসেছি। আর এখন এটা নিয়ে আর কোনো কথা বা ঝগড়া করতে চাই না। এখন আমরা স্বামী স্ত্রী, ব্যাস। আদনান কথাটা বলে আফরিনের হাত ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। আফরিন যেতে চাচ্ছিল না, কিন্তু আদনান জোরপূর্বকভাবে আফরিনকে নিয়ে চলে যেতে চাইলে হঠাৎ করে আরিফ চৌধুরী মানে আদনানের বাবা সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু আদনান সেদিকে কোনো তোয়াক্কা না করে আফরিনকে নিয়ে যেতে ধরলে আরিফ চৌধুরী আফরিনের হাত ধরে ফেলে। এ সময় এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে আদনান বুঝতে পারেনি, তাই আদনান একটু ঘাবড়ে গেল। তার বাবা আবার উল্টাপাল্টা কিছু বলবে না তো? বড় হয়ে গেছো তাই না? এখন আর বাবা মাকে লাগে না, এখন নিজেই সবকিছু করতে পারিস। বাবা মাকে তো তোরা এখন চিনতে পারবি না, তাই তো? আদনান একদম চুপ করে আছে। এখন তার বাবার কথার জবাব সে কি করে দেবে? তার কাছে কোনো জবাব নেই, তাই সে মাথা নিচু করেই রইল সেখানে দাঁড়িয়ে। বাড়ির সবাই এসে সেখানে দাঁড়িয়ে পড়ল, আর কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আরিফ চৌধুরী একবার রেগে গেলে কাউকে আস্ত রাখবে না। তার জন্য, কিরে কথা বলছিস না কেন? কিসের জন্য? আমি কি বলছি কথা কানা যাচ্ছে না? এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে? কথা বলে ঝামেলা শেষ করতে হবে। সমস্যা কি তোর? আর আমার তো এখানে কোনো সমস্যা নেই, আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি, এটাই আমার সমস্যা। তাছাড়া কোনো সমস্যা নেই। তুই বাসা ছেড়ে চলে যাবি, এতে আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার বাসা ছেড়ে চলে যা, সমস্যা নেই, কিন্তু আমার মেয়েকে তুই নিয়ে যাচ্ছিস কেন? আমি ওকে ছোট থেকে লালন পালন করেছি, এখন সে আমার বউ। তাই আমি যেখানে যাব আমার বউ আমার সাথে যাবে, তাই না? কোন সাহসে তুই ওকে বিয়ে করেছিস? কার অনুমতি নিয়েছিস? কাউকে বলেছিস? আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি বিয়েটা করেছি, আর আমাদের দুজনের সমান বয়স আছে। তাহলে সমস্যা কোথায়? আমরাও তো এমন কোনো ভুল করিনি। আমি এত কথা শুনতে চাই না, তুই ওকে নিয়ে এক্ষুনি রুমের ভেতরে যা, আর আমি আমার বৌমাকে গ্রহণ করে নেব, সমস্যা নেই। বাকিরা কি করবে না করবে সেটা আমার দেখার টাইম নেই। ধন্যবাদ আব্বু, তুমি অন্তত আমাকে বুঝতে পারলে। কিন্তু আমি এখানে থাকতে পারবো না, কারণ এখানে থাকলে আমার বউ পর্যাপ্ত সম্মান পাবে না, সেটা আমি দেখে নেব। কেউ কোনো কিছু বলার সাহস পাবে না। আর এখানে সবাই উপস্থিত আছে, আর কারো কোনো মতামত থাকলে এখানে বলতে পারেন, আমি সবার মতামত এখানে শুনব। আরিফ চৌধুরীর মুখের উপর কথা বলা বা তর্ক করার এরকম কলিজার সাহস এখন পর্যন্ত কারো হয়নি। আর আদনান তো তার বাবাকে যথেষ্ট পরিমাণ সম্মান করে, তাই সে বেশি কথা বলল না। তারা বুঝে তো তাদেরকে মেনে নিয়েছে, তাহলে আদনান আর এখানে কি বলার থাকবে? তাই আদনান চুপ করে আছে।
আর আফরিন কিছু বলতে চাচ্ছে বাট বলতে পারছে না লজ্জার কারণে। তারপর সবাই যে যার রুমে চলে গেল আর আরিফ চৌধুরী সবকিছুর ব্যবস্থা করলো, আবারও ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করলো। এদিকে ভেতরে সবকিছু কমপ্লিট। আদনান এবং আফরিন নতুন করে আবারও বিবাহ হলো এবং সেটা ধুমধাম করে আর সবার মতামত নিয়ে। এখানে আদনানের মা আরিফা চৌধুরীর মত ছিল, কারণ সে এখন একটু ভালোভাবে চিন্তা করা শুরু করে দিয়েছে। তার অতীত নিয়ে একটু চিন্তা করেছে সে। অতীতে তো এরকম একটা গরিব ঘরের মেয়ে ছিল, এখন না হয় সে একজন বড়লোকের ওয়াইফ, কিন্তু অতীতে তো তার এরকম একটা অবস্থা ছিল। আর অতীতকে তো মুছে ফেলা যায় না, তাই না? আদনান এবং আফরিনকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো আর আফরিনকে পেছনে বসিয়ে দিয়ে বাইরে সবাই চলে আসলো। আদনান রুমের ভেতরে দরজাটা লাগিয়ে দিল। কি খবর? আজকে তো তোমাকে একদম চেনাই যাচ্ছে না, একদম রূপবতী, মায়াবতী, গুণবতী, একদম অন্য রূপে দেখা যাচ্ছে তোমাকে। আমাকে লজ্জা দিতে খুব পারেন আপনি, তাই না? লজ্জা দিলাম কই, প্রশংসা করছি, তাই না? এখন তো আর আমাকে মেনে নিতে কোনো সমস্যা নেই। আছে আছে, অনেক সমস্যা আছে। এখনই আপনাকে আমি মন থেকে গ্রহণ করতে পারবো না। দেখো, মাথা গরম করাবে না একদম। আজকে আমাদের বাসর রাত, তাই বলছি সব কিছু ভুলে যাও। আমরা নতুন করে সব কিছু করতে চাই। আমি চাইলেই সব কিছু নতুন করে শুরু করতে পারবো না, আমার সময় লাগবে। আমি কি বারণ করেছি? যত খুশি সময় নাও, আমার কোনো সমস্যা নেই। আমি ভালোবাসি তোমাকে মন থেকে। আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই। একটা কাজের মেয়েকে ভালোবাসার কি আছে একটু বলবেন? আমার মাঝে কি এমন রহস্য আছে? কি আছে জানি না, বাট মুখ ভর্তি মায়া আছে, যে মায়া আমাকে এতটা আকৃষ্ট করেছে। কই, আমি তো কোনো মায়া দেখতে পাচ্ছি না। আপনি তাহলে কিভাবে দেখতে পাচ্ছেন? সেটা তুমি কখনোই দেখতে পারবে না। এটা শুধু আমি দেখতে পারবো, আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না এই মায়া। হয়েছে, আপনাকে আর কবি হতে হবে না, বুঝেছেন? আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তাহলে বাসর করবো কার সাথে? অন্য মানুষ নিয়ে আসবে নাকি? ঘুমের বাহানা দেখালে চলবে না, বুঝেছেন? আমার কোনো সমস্যা নেই, আপনি 8-10টা মেয়ে নিয়ে আসেন, এসব ফুর্তি করেন। আমি কি আপনাকে মানা করেছি নাকি? দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবা না। মাথা গরম হলে কিন্তু তোমার কপালে আবারও দুঃখ আছে। আদনান আফরিনকে আর একটা কথা বলতে না দিয়ে বিছানার ওপর আফরিনকে চেপে ধরল। আফরিন একটু ব্যথা পেলে বাট মুখ বুঝে সেটা সহ্য করে নিল। তার এরকম অত্যাচারগুলো এখন মানিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে, তাই এই অত্যাচারগুলো এখন তার কাছে আর অতিরিক্ত অত্যাচার মনে হয় না। আদনান তার ওষ্ঠদয় দ্বারা আফরিনের ওষ্ঠদয় আবদ্ধ করে নিল। আফরিন ধীর গতিতে নিঃশ্বাস নিতে লাগলো। তার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। দুজনেই চলে গেল ভালোবাসার সাগরে। তাদেরকে নিয়ে আসবে কে? আর তাদেরকে ফেরানো উচিত না। তারা যে একটা বৈধ ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে আছে, তাদেরকে ফেরানোর চেষ্টা করে লাভ কি? ধীরে ধীরে আদনান আফরিনকে ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়ল আর আফরিনকে এক টান দিয়ে বুকের ওপর নিয়ে আসলো। আর আফরিন চোখ বন্ধ করে আদনানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ কি কিরকম অত্যাচার হবে? এখন থেকে আমার কথা না শুনলে আপনি মানুষ না, আপনি মানুষ নামে কলঙ্ক। একটা মেয়ের অনুভূতি বোঝার বিন্দুমাত্র চেষ্টা করেন না আপনি। দেখো, তোমাকে একটা কথা বলি, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি না, তাই প্লিজ আমার যখন রাগ উঠবে তখন আমাকে আরও রাগিয়ে দিও না। আমার বুঝি রাগ হয় না, তাই না? আমি মানুষ না, আমি রোবট। আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছেন আর আমি সহ্য করে যাচ্ছি। দেখো, তুমি আমাকে খুব ভালো করে চেনো, আমি বলছি না যে তুমি আমাকে চেনো না, তাই না? তাই আমার মতো তুমিও হয়ে যাও। আমি যখন যেটা চাচ্ছি সেটা দিচ্ছ না, মন থেকে আসে না, বুঝতে পারছেন আপনি? আমার মনে আপনার জন্য শুধু ঘৃণা কাজ করে, তাছাড়া কোনো সম্মান বা ভালোবাসা কাজ করে না। আফরিনের এই কথা শুনে আদনান হুট করে বিছানা ছেড়ে উঠে পড়ল এবং বাইরে চলে আসলো। বাইরে এসে দেখে এখনও সবাই ঘুমিয়ে পড়েনি। বাইরে কয়েকজন বসে গল্প করছে, কিন্তু কাউকে কোনো পাত্তা না দিয়ে বাসা থেকে সোজা বেরিয়ে গেল। আর আদনানকে কেউ কিছু বলবে এরকম বুকের পাঠা এখনও কারো হয়নি। আর আরিফ চৌধুরী রেস্ট করার জন্য নিজের রুমে ছিল, তার জন্য জানে না বাইরে চলে গিয়েছে আদনান। আর আফরিন একটু মনে মনে খুশি হলো যে অন্তত এখন তার ইচ্ছা মতো সে থাকতে পারবে। আদনান বাইরে এসে দেখে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। এখন সে সিগারেট খাবে কিভাবে? কোনো কথা না বলে চুপচাপ মাথাটা নিচু করে রাস্তার এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছে আর পাঞ্জাবির পকেটে নিজের হাত একটা ঢুকিয়ে দিয়েছে আর একটা হাত প্যান্টের পকেটে। সে শুধু ভাবছে, একটা মানুষকে ভালোবেসে এত করে বিয়ে করলো, এখন তার পরিবার থেকে মেনে নিল তাদেরকে, কিন্তু তারপরও সেই মানুষটা কেন তাকে মেনে নিচ্ছে না? আদনান তো আফরিনকে সত্যিকারের ভালোবাসে, টাইম পাস বা বিয়ে করেছে কিছুদিন পর ছুঁড়ে ফেলে দিবে এরকমও তো না। তাহলে কেন আফরিন আদনানকে আবার দূরে ঠেলে দিচ্ছে? কেন তাকে বুঝতে পারছে না? আঙ্কেল, দরজাটা একটু খুলবেন প্লিজ, আমার একা ভয় লাগছে। একা ভয় করবে কিসের জন্য? আদনান কোথায়? আদনান, আর তুমি না এক রুমে, তাহলে তোমার ভয় করছে মানে? আপনার ছেলে সে কখন রুম থেকে বেরিয়ে গিয়েছে, এখনও আসার খবর নেই। ভয় লাগছে একা একা। আপনি তো জানেন আমি একা থাকতে পারি না, আর তুমি এই খবর এখন আমাকে বলছো? কখন গিয়েছে? আসলে এখানে আমার ভুলটা আমারই। আমার সাথে একটু ঝগড়া হয়েছে আর হয়তো আমার উপর রাগ করে বাইরে গিয়েছে,
দেখো একটা কথা বলি, যা হয়েছে হয়েছে, সবকিছু ভুলে যাও আর নতুন করে সবকিছু শুরু করো। আর তোমাকে তো কেউ কিছু বলবে না, সবাই তোমাকে ভালোবাসে, তুমি ভালো করে জানো। কিন্তু আগের মতো কেউ আমাকে ভালোবাসবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমার খুব ভয় লাগছে। কিছুদিন পর আমাকে তো এখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তাই না? সেই ছোটকাল থেকে তুমি এখানে আছো, তুমি তো আমাকে চেনো, আর আমার উপর তো তোমার আস্থা বা বিশ্বাস আছে, তাই না? এসব নিয়ে পরে কথা বলবো। আঙ্কেল, আপনি একটু দেখেন আপনার ছেলে কোথায়, আর রাগের বসে কোথায় কি করছে। উনি তো রাগ উঠলে কন্ট্রোল করতে পারে না। ভয় লাগছে এখন আমার। আচ্ছা তুমি যাও, আমার রুমে গিয়ে বসো, তোমার আন্টির সাথে আমি দেখছি। আচ্ছা আমি একটু রুমে যাচ্ছি, একটা কাজ আছে, কাজটা শেষ করছি। আপনি একটু খুঁজে নিয়ে দেখেন কোথায় আছে, বাসায় আসবে কিনা একটু আমাকে জানাবেন। কথাটা বলে আফরিন তার নিজের রুমে চলে গেল। আফরিন যদিও রাগ দেখিয়ে আদনানকে কথাগুলো শুনিয়ে দিয়েছিল, কিন্তু এখন ভেবে কষ্ট হচ্ছে আফরিন কেন যে তাকে কথাগুলো বলতে গেল। আর মানুষটা এভাবে চলে যাবে ভাবতে পারেনি। মানুষটা তো তাকে ভালোবাসে, তার তো খারাপ চায়নি বা তার কোনো ক্ষতি করার চেষ্টাও করেনি, তাহলে কেন অমানুষের মতো তার সাথে আচরণ করলো? আফরিন এটাই ভেবে খুব কষ্ট হচ্ছে। আর এদিকে আদনান হাঁটতে হাঁটতে অনেক দূর পথে এসে পড়েছে। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা বেজে গিয়েছে। এতক্ষণ সে হেঁটেছে, প্রায় 2 ঘন্টা ধরে হাঁটছে। তার মানে সে অনেক দূর পথ পাড়ি দিয়ে ফেলেছে। এখন সে বুঝতে পারল সে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে। তখন সে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। সামনে এসে একটা ভয়ানক বিপদের সম্মুখীন হলো। অন্ধকার কালো ঘুটঘুটে রাস্তা, আর সামনে কয়েকজন মাতাল ছেলে মাতলামি করছে। নেশাদ্রব্য পানীয় পান করার পর আদনান কখনো এরকম বিপদের সম্মুখীন হয়নি। আদনানের খুব খারাপ লাগছে যদি এখন তাদের সাথে ঝামেলা লেগে যায়, কারণ মানুষ যখন মাতাল হয়ে যায় তখন তার সেন্স থাকে না, সে কি করছে না করছে কিছুই বুঝতে পারে না, সে মানুষ থেকে অমানুষ হয়ে যায়। এটা ভেবে আদনানের খুব খারাপ লাগছে, কারণ তারা তো এখন ভারসাম্যহীন হয়ে পড়েছে। হুট করে যদি আদনানের ওপর খুব খারাপভাবে আক্রমণ করে দেয়, আদনান কিছু করতে পারবে না, শুধু আদনানকে দেখতেই হবে। তাই আদনান পাশ কেটে যেতে চাইল, বাট পাশ কেটে যেতে পারল না। হুট করে তারা এসে আদনানের ওপর একটা আক্রমণাত্মক হয়ে উঠল। আর অবস্থা বেগতিক দেখে আদনান নিজের আত্মরক্ষার জন্য যতটুকু সব সম্ভব ততটুকুই লড়ে যাচ্ছে তাদের সাথে। কি হয়েছে তোমার? আর তোমার শরীরে এত ক্ষতবিক্ষত কেন? এত শরীরে দাগ আসলো কোথা থেকে তোমার? তেমন কিছু না, আমি ঠিক আছি, আর আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবে না। আপনার কি হয়েছে আমি সেটা জানতে চাচ্ছি। আর আপনাকে এরকম দেখাচ্ছে কিসের জন্য? কি হয়েছে আমাকে বলবেন প্লিজ? তোকে বেশি বকবক করতে হবে না, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আপনি এরকম করছেন কেন বুঝতে পারছি না। আপনি আমার সাথে ভালোভাবে কথা বলবেন, এত কথার কৈফিয়ত দিতে পারবো না। তুই যা এখন। আমি আপনার ঘরের বউ, আমাকে বলতেই হবে আপনার কি হয়েছে, কারণ আপনার নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, আর আপনি সেটা আমাকে বলবেন না। আমি কিসের জন্য বলবো? আমার বলার ইচ্ছে করছে না, আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দে। আর তুই এখান থেকে সরে যা। কথাটা বলে আদনান নিজের রুমে প্রবেশ করলো, আর বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। আফরিন কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। এখন আফরিনের খুব খারাপ লাগছে, তার সাথে এরকম করা মনে হয় ঠিক হয়নি। যখন বাসার সবাই তাদেরকে মেনে নিল, তখন আদনান কেন এরকমটা করছে? আফরিন কোনো কথা না বলে চুপচাপ আদনানের পাশে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু সেদিকে কোনো গুরুত্ব নেই আদনানের। চুপচাপ নিজের মতো শুয়ে আছে আদনান। আপনার কি হয়েছে? আপনি আমার সাথে কথা বলবেন না? আদনান চুপ করে আছে। আদনান কোনো কথা বলে না, কারণ আদনানের খুব ভয় লাগছিল তখনকার সেই বিষয়টা নিয়ে। আদনান যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তখন এসে দেখে কয়েকটা ছেলে মাতাল অবস্থায় সেখানে দাঁড়িয়েছিল। আর আদনান তাদের কাছে গেলে তারা মাতাল অবস্থায় আদনানকে আক্রমণ করে, আদনানের টাকা পয়সা ছিনতাই করার জন্য। কিন্তু তারা 4 জন হলে হবে কি, তারা তো মাতাল অবস্থায় ছিল, যার জন্য আদনান নিজের প্রতিরক্ষা করতে পেরেছিল, আর সেখান থেকে ফিরে আসতে পেরেছিল বাসায়। একটু হলেই আজকে তার জীবনটাই চলে যেত। আপনি কি আমার সাথে কথা বলবেন না নাকি? আমার ঘুম পাচ্ছে, এখন যদি একটু ডিস্টার্ব করিস তাহলে কিন্তু তোর অবস্থা অনেক খারাপ আছে। তাই নাকি? কি অবস্থা খারাপ আছে শুনি? যা ইচ্ছা করতে পারেন, বাট কথা বলেন আমার সাথে। এখন আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছা করছে না। এখন আমার সাথে আপনাকে কথা বলতেই হবে, আমার সাথে কথা না বললে কিন্তু খারাপ হবে। তোর সাথে আমি কি কথা বলবো? আর কি খারাপ হবে শুনি? আমি আপনার সাথে কথা না বলে থাকতে পারছি না, আপনি আমার অভ্যাস হয়ে গিয়েছেন। ভালো হয়েছে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়, না হলে কিন্তু সমস্যা আছে বলে দিলাম। আপনাকে বলেছিলাম যে আপনি আমাকে বিয়ে করবেন না, আপনি আমাকে সহ্য করতে পারবেন না, বা আমার আচরণ ব্যবহারগুলো আপনার ভালো লাগবে না। আমি বলছি আমার ঘুম পাচ্ছে, এখন উল্টাপাল্টা কথা বলবি না। আমি আপনাকে ভালোবাসি, আর আপনার সাথে কথা না বলে আমি থাকতে পারছি না। আপনি কেন বুঝতে পারছেন না? আমার কষ্ট হচ্ছে, তাতে আমি কি করতে পারি? কষ্ট হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। এই আমার জন্য আপনার মনে ভালোবাসা? আমি কষ্ট পাচ্ছি আর আপনি আমার প্রতি কোনো যত্নশীল না। এখন আমাকে কি করতে হবে সেটা বলো, আমি সেটাই করছি। আপনি কোথায় গিয়েছিলেন, কি করতে গিয়েছিলেন, আর এতক্ষণ বাইরে কি করলেন? আর আপনার শরীরের এই অবস্থা কেন? আমি তো বলেই দিয়েছি এত কথার উত্তর আমি দিতে পারবো না। তারপরেও এরকম করার কি আছে শুনি? আমি আপনাকে ভালোবাসি আদনান সাহেব, ভালোবেসে ফেলেছি আমি। আপনার জন্য এখন আমার মায়া হয়।
কষ্ট হয়। ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, কালকে কথা হবে। আপনি কি আমাকে ইগনোর করছেন, বা আমার সাথে এখন আপনার কথা বলতে ভালো লাগছে না, এমন কিছু? আমি যখন তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম তখন তুমি কি করেছিলে? আমাকে কত ইগনোর করেছ, কত কি বলেছ। তারপর আমি তোমাকে নির্লজ্জের মতো ভালোবেসে গিয়েছি, আর তুমি একদিন কষ্টটা সহ্য করতে পারছো না। তাহলে আমার কি অবস্থা হয়েছিল একটু ভেবে দেখো। আমি তিলে তিলে নিজেকে কতটা ক্ষতবিক্ষত করে ফেলেছিলাম। আসলে আমি বুঝতে পারিনি, আমার মনে হয় এরকম কোনো ফিলিংস ছিল না। আর আমরা গরিব মানুষ, কখনো ভালোবাসার স্বাদ, রং, রস এসব নিয়ে আমরা কখনো ভাবনা চিন্তা করিনি। সবসময় টাকার পেছনে ছুটেছি। বেঁচে থাকতে হলে টাকার প্রচুর প্রয়োজন। আজকে আমাকে ভালোবেসে ফেলেছ, তাহলে আজকে তো রিয়েলাইজ করতে পারছো যে আমার অবস্থা কী হয়েছিল, আমি কেমনে দিনকাল পার করতাম। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর কখনো আপনাকে কষ্ট দিব না, সারা জীবন ভালোবাসায় ভরিয়ে রাখবো। কথাটা বলে আদনান সাহেবকে জড়িয়ে নিলাম নিজের বাহু ধরে। লোকটাকে দেখে খুব মায়া হচ্ছে। আজকে কি অবস্থা, সারা শরীরে ক্ষত বিক্ষত হয়ে আছে, ছোট বাচ্চাদের মতো কেন জানি ভয়েতে আছে। আদনান সাহেব, আসলে আমার যে মন নেই সেটা না, আমারও তো মন আছে, আমিও মানুষ, আমিও ভালোবাসতে পারি, কিন্তু গরিব ছিলাম তাই ভয় পেতাম সব সময়, কখন জানি কি হয়। কিন্তু আদনান যখন আমাকে প্রথম ভালোবাসার কথা বলেছিল তখন আমার খুব ইচ্ছা করেছিল যে আমিও তাকে আমার মনের কথাগুলো খুলে বলি, কিন্তু আমি ভয় পেতাম। কিন্তু শেষ পর্যন্ত যখন জোরপূর্বকভাবে বিয়েটা করে নিল তখন অনেক খুশি হয়েছিলাম মনে মনে, কিন্তু বাইরে কখনো প্রকাশ করা হয়নি। আজকে আমি একটু নির্লজ্জ হয়ে গেলাম। আমি আদনান সাহেবের ঠোঁটে ঠোঁট দুটো বসিয়ে দিলাম। আমার এরকম কাণ্ড দেখে আদনান সাহেব একটু হকচকিয়ে উঠলেন। হয়তো কল্পনা করতে পারেন নাই যে আমি এরকম বেহায়ার মতো একটা কাজ করে বসবো। উনি প্রথমে ভয় পেলেন, একটু নড়াচড়া করলেও কিছুক্ষণ পর একদম নিস্তেজ হয়ে গেলেন, নিজেকে আমার কাছে বিলিয়ে দিলেন। আর আমিও ইচ্ছা মতো নিজের বাহু ধরে ওনাকে আবদ্ধ করে নিলাম। তারপর আমি ওনার শরীরের উপর নিজের শরীরটা এড়িয়ে দিলাম আর বেহায়ার মতো তাকে ভালোবাসলাম। আদনান সাহেব বলল, এত ভালোবাসা এতদিন কোথায় লুকিয়েছিল যে ভালোবাসার বহিঃপ্রকাশ করেনি আমার মহারানী? সময়ের অপেক্ষায় ছিলাম, যদি কখনো ভালো সময় আসে নিশ্চয়ই আমি আপনাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো। আজকে সেই সময় এসেছে। তাহলে এতদিন কিসের ভয় ছিল আমাকে ভালোবাসার শুনি? অনেক কিছু, লজ্জার ভয়ে, সমাজের কটু কথার ভয়ে। বাসার মানুষের কথা শোনার ইচ্ছা ছিল না, সবাই আমাকে কটু কথা বলবে তার ভয়। এত কথা চিন্তা করো কেমনে? এত ছোট মানুষ, এত কিছু ভাবো কিভাবে? থাকতে হয় চৌধুরী সাহেব, আপনি তো বড়লোক, আপনার তো এসব চিন্তাভাবনা মাথায় আসবে না, কিন্তু আমরা গরিব, আমাদের এসব চিন্তাভাবনা মাথায় থাকবে সব সময়। এই বড়লোক আর গরিব কথাটা আর মুখ দিয়ে উচ্চারণ করবে না। ভালোবাসার ছোটলোক বা বড়লোক দেখে হয় না, দুটি মনের ভেতরের আকাঙ্ক্ষা থেকে হয়ে ওঠে। কথাটা বলে আমি আবার আমার মহারানীকে নিজের বুকে নিলাম আর তার কপালে চুমু দিলাম। একটু পর, এত মনোযোগ দিয়ে কি ভাবা হচ্ছে শুনি, আর আমার সাথে কোনো কথা বলছেন না, ব্যাপার কি? তোমাকে অনুভব করছি প্রিয়তমা, তোমার ভালোবাসাটা চাই আমি খুব গভীরভাবে। আপনার মতো যে আমি এমন স্বামী পাবো সেটা কখনো কল্পনাও করিনি। এটা আমার কপাল ছিল, কারণ আমার এত একটা নিচু বংশের মেয়েকে যে এত মর্যাদা সম্পন্ন মানুষ বানিয়ে দেবেন আপনি, আমি কখনো কল্পনাও করতে পারিনি। নেক্সট টাইম তোমার মুখ থেকে যেন এরকম কোনো কথা শুনতে না পাই আমি, তাহলে সেদিন তোমার এই পৃথিবীতে শেষ দিন হবে, আর আমারও। আচ্ছা ঠিক আছে, এই যে কানে ধরলাম, আর কখনো বলবো না। এখন আমাকে মাফ করবেন জাহাপনা? এরকম হুটহাট কথা তোমার মাথায় আসে কিভাবে বুঝি না। এরকম করে যে তুমি আমাকে নেশায় ফেলে দাও। আমি কোনো নেশাদ্রব্য না যে আমাকে দেখলে বা আমার এরকম আচরণ দেখলে আপনি নেশায় পড়ে যাবেন, বুঝেছেন মিস্টার? তুমি ঠিক বলেছ, তুমি কোনো নেশা জাতীয় দ্রব্য না, তুমি তার থেকে অধিক বেশি। কারণ নেশা ধরলে ঠিক হয়ে যায়, বাট তোমার নেশায় পড়ে গিয়েছে, আর এটা ঠিক হওয়ার মতো না। চৌধুরী সাহেব, একটা কথা বলবো? একটা কেন, হাজার কোটি লক্ষ, যত ইচ্ছা বলতে থাকো। চৌধুরী সাহেব, আমার রাগের স্বামী, আমি আপনাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আমিও আমার এই পাগড়িটাকে অনেক ভালোবাসি, অনেক। সারা জীবন তার সাথে আমি পার করতে চাই, সব হাসি কান্না দুঃখ তার সাথে শেয়ার করতে চাই। আমিও ভালোবাসি আপনাকে, আমার সব কিছু আপনার সাথে শেয়ার করে সারা জীবন যতদিন দেহে নিঃশ্বাস আছে ততদিন আপনার সাথে হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে চলতে চাই। আসো আর একবার তোমাকে আদর করি। অনেকক্ষণ থেকে আদর করি না তোমাকে, এইমাত্র 2 বার হয়ে গেল, তারপরেও আপনার হচ্ছে না? আরও লাগবে? আমি পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। আমি তো কোনো কথা শুনতে চাই না, আমার যখন যেটা লাগবে আমি তখনই সেটা আমার বউয়ের কাছ থেকে নিয়ে নিব। আমার থেকে অনুমতি নেওয়ার কি আছে? আপনার বউ, আপনি নিতে পারেন তাই না? আমাকে আবার বলতে হয়? কথাটা বলে আফরিন এবং আদনান দুজনেই আবারও হারিয়ে গেল ভালোবাসার সাগরে। আফরিন এবং আদনানের যে ভালোবাসার গল্পটা, এটা সম্পূর্ণ কাল্পনিক, শুধু আপনাদের একটু ভালোবাসার জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে। সম্পূর্ণ গল্পটাই ছিল কাল্পনিক।
কাল্পনিক কেন বলছি? কারণ মানুষ কল্পনায় থাকতে অনেক বেশি পছন্দ করে। বাস্তবতা আর কল্পনার জগৎ দুটাই ভিন্ন। এই কল্পনাময় গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। আর পরবর্তী গল্পটা অনেক মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে। তাই পরবর্তী গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আলবিদা।